ওকে, তো লাস্ট ডে আমরা যেটা করেছিলাম ফ্লাক্স চেঞ্জের একটা এক্সাম্পল দিই। সাপোজ আগের দিন একটা নিউমেরিক্যাল করেছিলাম। ধরে নাও ম্যাগনেটিক ফিল্ড ইন এ রিজিয়ন ভ্যারিজ অ্যাজ, সাপোজ বলছি ম্যাগনেটিক ফিল্ড ইন এ রিজিয়ন ভ্যারিজ অ্যাজ এ ফাংশন অফ টাইম অ্যাজ সাপোজ কত লিখবো 5t² মাইনাস 2t প্লাস 6 প্লাস 3। এই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড একটা রিজিয়নে ভ্যারি করছে। ধরে নাও এরকম একটা ম্যাগনেটিক ফিল্ডের রিজিয়ন আছে, এ লুপ অফ রেডিয়াস সাপোজ ধরে নাও কত বলবো, রেডিয়াস কিছু একটা ধরো, আচ্ছা রেডিয়াস ধরে নাও 5 সেন্টিমিটার। এ সার্কুলার লুপ অফ রেডিয়াস এটা 5 সেন্টিমিটার প্লেসড পারপেন্ডিকুলারলি with the magnetic field। বলছে ফাইন্ড the current in the loop। আচ্ছা এখানে যদি সার্কুলার লুপ নয়, সার্কুলার কয়েল যদি বলতো, সার্কুলার কয়েল অফ সাপোজ 100 টার্নস বললো, সার্কুলার কয়েল অফ 100 টার্নস, আর বলছে রেডিয়াস এটা, অ্যান্ড রেজিস্ট্যান্স আমাকে বলে দিল, রেজিস্ট্যান্স অফ দ্য কয়েল কিছু একটা বলে দাও। সাপোজ রেজিস্ট্যান্স আমি বলছি 100 ওহম, না খুব স্মলই ধরো 10 ওহম রেজিস্ট্যান্স। কয়েল বলতে অনেক কটা টার্ন, ব্যাপারটা ধরে নাও আমি একটা ম্যাগনেটিক ফিল্ড বলছি, সেটা এরকমভাবে বোঝাতে পারি। ধরে নাও এইদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাক্ট করছে যেটা কিন্তু টাইমের রেসপেক্টিভ ভ্যারিং, সেইখানে একটা কয়েল পারপেন্ডিকুলারলি প্লেস করেছে, বাট অনেক কটা টার্ন আছে। এটা যদি আমি এই ভিউতে বলতাম, ধরে নাও একটা ম্যাগনেটিক ফিল্ড ইনটু দ্য পেজ অ্যাক্ট করছে এরকমভাবে ইনওয়ার্ড, এরকম একটা ম্যাগনেটিক ফিল্ডে তুমি একটা লুপ প্লেস করেছো, বাট এটা অনেক কটা টার্নের লুপ, ঠিক আছে? এরকম একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড অ্যাক্ট করছে। ইউনিফর্ম বলতে রিজিয়ন ওয়াইজ ইউনিফর্ম, টাইম ভ্যারিং, দুটো ফ্যাক্টর। একটা ম্যাগনেটিক ফিল্ড যদি পজিশন ওয়াইজ ভ্যারি করে সেটা বলবো স্পেস ডিপেন্ডেন্ট, আর একটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট। এটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট, টাইম ভ্যারিং, মানে দেখো টাইমের ফাংশন, টাইম পাল্টালে ম্যাগনেটিক ফিল্ড পাল্টাবে। আমি বলছি প্রত্যেকটা জায়গায় ইউনিফর্ম, বাট টাইমের ওয়াইজ প্রতিটা জায়গায় পাল্টে যাবে। ধরো প্রতিটা জায়গায় ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু আমি 5 বললাম কোনো একটা ইনস্ট্যান্টে, পরের ইনস্ট্যান্টে 10 হয়ে যাবে। কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের আমি যদি ভ্যালু বলি তাহলে কোনো একটা ইনস্ট্যান্টে যা ভ্যালু থ্রু আউট দ্য রিজিয়নটা সেম। ইউনিফর্ম একটা ম্যাগনেটিক ফিল্ড বলছি, টাইম ভ্যারিং। ওকে, ইউনিফর্ম টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ডে একটা প্লেনকে একটা সার্কুলার কারেন্ট ক্যারিং কয়েল, নট কারেন্ট ক্যারিং, সার্কুলার কয়েলকে প্লেস করেছি, কন্ডাক্টিং কয়েল, যেটা 100 টার্ন অ্যান্ড বলছি 100 টার্নস আছে, আর রেজিস্ট্যান্স বলছি 10 ওহমের রেজিস্ট্যান্সের, এরকম একটা কয়েলকে বলছি ফাইন্ড দ্য কারেন্ট ইন দ্য কয়েল অ্যাট কত বললাম, t ইকুয়ালস টু সাপোজ বললাম কত বলবো 5 সেকেন্ড, t ইকুয়ালস টু 5 সেকেন্ড আমি বলছি না, এটা যদি আমাকে ক্যালকুলেট করতে বলা হয়। আচ্ছা এটা রেডিয়াসটা একটু বাড়িয়ে দাও, রেডিয়াস কত বলবো, আচ্ছা ঠিক আছে 5 সেকেন্ড পরে করবো, নো প্রবলেম। সিম্পল লজিক, আমরা যদি আগে কারেন্ট, আমরা আগের দিন কারেন্ট বলিনি, এখানে কারেন্ট ইন্ট্রোডিউস করলাম, কারেন্টে কোনো কনসেপ্ট নেই, ইএমএফ এক্সট্রা কোনো কনসেপ্ট নেই। ইএমএফ ইকুয়ালস টু আমি মড অফ ইএমএফ বলেছিলাম, ডাইরেকশন আজকে আমরা ইন্ট্রোডিউস করবো ডাইরেকশনের ব্যাপারে, যে তার জন্য একটা ল শিখবো, সেটা স্টেটমেন্ট শিখবো। ইএমএফ ইন্ডিউসড, ম্যাগনিটিউড অফ ইএমএফ ইন্ডিউসড প্রপোর্শনাল টু কি ছিল, রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স। প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট 1 ছিল, ইএমএফ ইকুয়ালস টু আমরা লিখেছিলাম রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স, ডি ফাই এম ডিটি। ক্লিয়ার? এখন ফাই এমটা আমাকে ডিফাইন করতে হবে। দেখো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এখানে যদি আমি কনসিডার করে নিই যে তোমার এরিয়া ভেক্টরটা, আমি ম্যাগনিটিউড ক্যালকুলেট করছি, ডাইরেকশন পোলারিটি ওগুলো ভেবে লাভ নেই, তাহলে আমি যদি ফাই বের করি, আচ্ছা আমি বলি দিই ইএমএফ যদি এটা মেজার করে তাহলে বেসিক্যালি কারেন্ট মেজার করার কোনো ব্যাপারই নয়, আই ইকুয়ালস টু কত হয় না ইএমএফ বাই আর, ইএমএফ বাই রেজিস্ট্যান্স করলে কারেন্ট বেরোয় না। এই কয়েলে যদি ইএমএফ প্রডিউস জেনে যাও, মানে একটা যেন ব্যাটারি, এই ভোল্টেজে একটা ব্যাটারি কোথাও না কোথাও আছে, আমি ভাবছি না এখন,
কোথাও না কোথাও একটা ব্যাটারি আছে, মানে এতটা ইএমএফ যে ভোল্টেজ বেরোলো, ধরো আমি সাপোজ বললাম কোনো একটা ইনস্ট্যান্ট এটা 100 ভোল্ট বেরোলো, তো 100 ভোল্টের একটা সেল আছে জাস্ট ভেবে নেব এর মধ্যে, তাহলে এর যদি রেজিস্ট্যান্স আমাকে বলে দেয় যে এই কয়েলটার রেজিস্ট্যান্স আছে, তাহলে এত ভোল্টেজ অ্যাপ্লাই করলে কত কারেন্ট প্রডিউস হবে সেটা মেজার করতে পারবো না। তো সেই সেন্সে আমি বলতে পারি এই কয়েলে কারেন্ট মেজার করাই যায় যদি তুমি এই আই ইকুয়ালস টু ইএমএফ বাই আর বলো। ইএমএফ ইন্ডিউসটা আমি যদি বলি তাহলে সিম্পল যে কোনো ইনস্ট্যান্টে জাস্ট ফর্মুলা পুট করে পেয়ে যাবো এটা, আর সেটাকে রেজিস্ট্যান্স দিয়ে ডিভাইড করলে কারেন্ট পাবো। আরেকটা কনসেপ্ট চার্জ ফ্লো, সেটা আমরা একটু বাদে প্রসিড করবো, এটা আগে আপাতত করো। তো সেখানে আমি ফার্স্ট বলছি ইএমএফটা মেজার করে নাও, সেখান থেকে কারেন্ট মেজার করা কোনো ডিফারেন্ট কিছু কনসেপ্ট শিখতে লাগবে না, জাস্ট রেজিস্ট্যান্স দিয়ে ডিভাইড করলে এটা হয়ে যাবে। ইএমএফ মেজারমেন্টে আমি যদি বলি তাহলে ডিডিটি অফ ফাই বলছো, ডিডিটি অফ ফাই এম বলছো, ফাই এম, তাহলে ডিডিটি অফ ফাই এম কি? ফাই এম বলতে আমরা বলবো বি ইন্টু এ ইন্টু কস অফ থিটা, বি ইন্টু এ ইন্টু কস অফ থিটা। হোয়াট ইজ থিটা? থিটা বলতে গেলে আমি ম্যাগনেটিক ফিল্ড এরকম ইনওয়ার্ড টু দ্য বোর্ড বলছি, আর এটা যদি একটা লুপ হয় যেটা প্লেনের উপর চিপকানো থাকে, বোর্ডের প্লেনে এরকম চিপকানো আছে, তাহলে আমরা বলেছিলাম না এরিয়া ভেক্টর অলওয়েজ পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য এরিয়া। এটা যদি একটা এরিয়া হয়, এইটা যে প্লেনে আছে তার সঙ্গে পারপেন্ডিকুলার এই ভেক্টরটার ডাইরেকশন, তাহলে আমি বলতে পারি ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড এরিয়া ভেক্টরের মাঝে অ্যাঙ্গেলটা, ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর অ্যান্ড এরিয়া ভেক্টর প্যারালাল টু ইচ আদার। দেখো এটা আমি বলছি যে এরিয়া ভেক্টর জাস্ট রেক্টেঙ্গুলার সার্কুলার লাইক ভাবো। এটা যদি আমি বলি তাহলে এরিয়া ভেক্টর কেমন হবে? পারপেন্ডিকুলার টু দ্য পেজ, ম্যাগনেটিক ফিল্ড এরকম হোক এরকম হোক, এটার সাথে প্যারালাল হয়ে যাচ্ছে না, তাহলে কস আইদার 0 ডিগ্রি অর 180 ডিগ্রি। যাই হোক আমি এটাই বলতে পারি ম্যাগনিটিউড যেহেতু নেবো কস 0 ডিগ্রি ধরে নেবো, তাহলে আমি বলতে পারি ডিডিটি অফ বি ইন্টু এ কস 0 1। তাহলে এখান থেকে ফার্স্ট থিং যেটা আসছে যে এরিয়া তো কনস্ট্যান্ট, এই লুপটার তো এরিয়া কনস্ট্যান্ট। হ্যাঁ একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা এখনো বলিনি ফাই ইকুয়ালস টু আমরা যেটা বলতাম আগের দিন বি ইন্টু এ ইন্টু কস অফ থিটা, যদি এন টার্ন হয় তাহলে বি এন বি এ কস থিটা, প্লেনটার উপর ডিপেন্ড করবে থিটা ওরিয়েন্টেশন। এন নাম্বার অফ টার্নের জন্য এক একটা লুপ যদি 100 কয়েল 100 নাম্বার অফ ফ্লাক্স ইনক্লুড এনক্লোজ করে, তাহলে এন নাম্বার অফ টার্ন আরও এন টাইম হবে। তো সেখান থেকে আমি বলতে পারি এন বি এ, শুধু বি এ নয় আমরা বলবো এন বি এ কস থিটা। তো সেখানে কস থিটা এটা হয়ে গেল, তাহলে এন কনস্ট্যান্ট কোয়ান্টিটি, এরিয়া লুপটার এরিয়া কনস্ট্যান্ট, তাহলে ভ্যারিং বলতে গেলে যেটা ভ্যারিং ফাংশন যেটার জন্য কিনা ম্যাগনেটিক ফিল্ড ভ্যারি করবে সেটা অনলি টাইম, সরি ম্যাগনেটিক ফিল্ড যেটা টাইমের রেসপেক্টে ভ্যারি করবে। ক্লিয়ার হয়েছে টাইমে ম্যাগনেটিক ফিল্ডটা? এখানে কি কি বললাম? ফ্যাক্টরটা এন, নাম্বার টার্ন পাল্টাবে না, এরিয়া পাল্টাবে না, ম্যাগনেটিক ফিল্ড পাল্টাবে, জিরো অ্যাঙ্গেল পাল্টাবে না। তাহলে ইএমএফ ইকুয়ালস টু আমি যদি বলি এটা এন বি এ ইন্টু ডিবি ডিটি, তাহলে ফার্স্ট থিং যেটা এন ইন্টু এরিয়া ডিবি ডিটি, ডিবি ডিটিটা তুমি ক্যালকুলেট করে নিতে পারো। ইএমএফ মেজার করো, ইএমএফ বলতে গেলে আমি এন বলতে 100 নাম্বার টার্নস বসাবো। আচ্ছা ডিবিডিটি আগে একটু শর্টে ক্যালকুলেট করে দিই তোমাকে, ডিবিডিটি ইকুয়ালস টু কত আসছে বলো, ডিফারেন্সিয়েট করো, 5 2 যা 10, 10t মাইনাস 2 আর এটা 0 হয়ে যাবে, 10t মাইনাস 2 ভ্যালু পুট করে দাও 100, এটা পাই ইন্টু আর স্কোয়ার, পাই ইন্টু আর স্কোয়ার কত 5 সেন্টিমিটার রেডিয়াস, তাহলে 5 সেন্টিমিটার রেডিয়াস যদি হয় 5/100 হবে মিটার স্কোয়ার, এটা পাই আর স্কোয়ার। আর ডিবিডিটি যদি বলা হয় ডিবিডিটি কত বলবো না 100t না সরি 10t মাইনাস 2। আচ্ছা এটা কোন টাইমে বলছে? ইএমএফ অ্যাট টি ইকুয়ালস টু 5 সেকেন্ডে বলছে, রাইট? টি ইকুয়ালস টু 5 সেকেন্ডে যদি বলা হয় তাহলে সিম্পল বলতে পারি ইএমএফ অ্যাট 5 সেকেন্ড, আরও ভ্যালু পুট করে দাও, কারেন্টের ভ্যালু মেজার করবে। ওকে পরে আসছি, এটা বলো আগে কত আসছে, আই ইকুয়ালস টু বলবো ইএমএফ বাই আর, কারেন্ট মেজার করে নেবো, টাইমের ভ্যালু 5 পুট করে দেবো, 5 পুট করলে 5 2 যা 5 10 যা 50 মাইনাস 48, 48 আসছে 100 ইন্টু এটা আসবে 1/4 1/16 পাই/16 1 সরি 120 পাই/20 পাই/20 মানে নিচে নিয়ে চলে যাও তো পুরোটাকে, রেজিস্ট্যান্স দিয়ে ডিভাইড করে দেবো 100 ইন্টু পাই বললাম। আচ্ছা এখান থেকে এটা কত আসছে 48, আচ্ছা এখান থেকে এটা কত 5 5 কাটলে 20 রেজিস্ট্যান্স এক্সট্রা একটা ফ্যাক্টর আসছে, রেজিস্ট্যান্সের ভ্যালু কত বলছো 100 ওহম বলেছো না 10 ওহম বলেছো, 10 একটা করে দাও 0 0 0 কাটো, এটা কাটলে তোমার আসছে 48 টু 10 যা 10 4 12 যা 12 পাই বাই 10 1.2 পাই কত আই ইকুয়ালস টু দেখো 1.2 পাই অ্যাম্পিয়ার, 1.2 পাই অ্যাম্পিয়ার, ক্যালকুলেশন ভুল হতে পারে দেখে নাও।
হ্যাঁ টাইম দিয়ে ডিভাইড করলে 1.2 পাই অ্যাম্পিয়ার, পাইয়ের ভ্যালু পুট করলে কারেন্টের ভ্যালু বেরিয়ে যাবে অ্যাট এনি ইনস্ট্যান্ট। টাইমের ভ্যালু বললাম, টাইমের ভ্যালু আমি এখানে পুট করেছিলাম এই যে টি ইকুয়ালস টু, আশা করি বুঝতে পারছো, টি এর ভ্যালু আমি 5 সেকেন্ড পুট করেছি, তো 5 ইন্টু 10 50 মাইনাস 2 48 করেছি। আমি টাইমের ভ্যালু আলাদা কিছু পুট করবো, সঙ্গে সঙ্গে এটা বেরোবে। যদি আমাকে বলা হয়, এটা স্ক্রিনশট নিয়ে নাও, কারেন্ট মেজারমেন্ট বললাম, যদি আমাকে বলা হয় যে অ্যাট টি ইকুয়ালস টু আমাকে কারেন্ট মেজার করতে বলেছে, বলছে ফাইন্ড দ্য কারেন্ট ইন দ্য কয়েল, এটা বলছে। সেকেন্ড কোশ্চেন বলছে, যদি আরো একটা কোশ্চেন বলতো ফাইন্ড দ্য টাইম অ্যাট হুইচ, ফাইন্ড টি অ্যাট হুইচ আই ইকুয়ালস টু 0, কারেন্ট কখন জিরো হবে, কারেন্ট কখন জিরো হবে, যখন ইএমএফ জিরো হবে, বেসিক কথা। তাহলে ইএমএফ যদি জিরো বলতে চাই, তাহলে আমি ডিভিডিটি জিরো যখন বলবো, এই তো এক্সপ্রেশন, এগুলো তো কনস্ট্যান্ট কোয়ান্টিটি, এন এ জিরো, তাহলে ডিভিডিটি যদি জিরো হয়, ডিভিডিটি কখন জিরো হবে বলো না, ডিভিডিটি জিরো হতে গেলে আমি বলবো 10t মাইনাস 2 ইকুয়ালস টু 0, তাহলে আমি বলবো টি ইকুয়ালস টু কত, 2/5, 2/10 মানে 1/5 সেকেন্ড, 1/5 মানে কত না 0.2, 0.2 সেকেন্ডে টাইমের ভ্যালু যখন 0.2 সেকেন্ড, তখন কারেন্টটা জিরো হয়ে যাবে। ক্লিয়ার হলো কি? জাস্ট এই তো ইএমএফ কারেন্ট, আমি ইএমএফ এর এক্সপ্রেশন যদি চলে যাই এন বি, এগুলো তো এন এ, এগুলো তো পাল্টাবে না, ওই ডিভিডিটি এই ফ্যাক্টরটা যদি টাইম ভ্যারিং হয়, তাহলে এটার ভ্যালু টাইমের যে ভ্যালুর জন্য এটা জিরো হবে, তাহলে সেই টাইমে বলবো। তাহলে আমি বললাম টাইমের ভ্যালু এখান থেকে ডিভিডিটি যদি জিরো করে দিই, সেটা পুট করলে আমি বললাম টাইমের ভ্যালু এই টাইমে কারেন্টে জিরো। ক্লিয়ার হয়ে গেছে আশা করি? তো সেখান থেকে আমি বলতে পারি যে কোন টাইমে ইএমএফ কীরকম হবে অ্যান্ড কোন টাইমে জিরো বা হবে, যদি কোনো প্রবাবিলিটি থাকে, এখানে মাইনাস আছে বলে জিরো হওয়ার একটা চান্স থাকলো, এটা ক্লিয়ার হয়েছে? তো এই একটা কনসেপ্ট রেজিস্ট্যান্সের। আচ্ছা, যদি চার্জ ফ্লোর ব্যাপারটা বলি, চার্জ ফ্লো ব্যাপারটা কীরকম, থিওরিটাকে বলি, এটা হয়ে গেল কমপ্লিট, মুছে দিচ্ছি। এটা ম্যাগনেটিক ফিল্ড ভ্যারিং বললাম, রাইট? ম্যাগনেটিক ফিল্ড ভ্যারিং ছাড়াও তুমি এরিয়া চেঞ্জিং বলতে পারো। এরিয়া চেঞ্জিং কীরকম ব্যাপারটা, ধরে নাও একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড আছে, বলছি আমি বললাম না, ওই আগের দিন বলেছিলাম যে ফাই এর যে এক্সপ্রেশন লিখছো, ফাই ইকুয়ালস টু কি লিখছো, বি ইন্টু এ ইন্টু কস অফ থিটা। এটার উপর বেস করে এখন অনেক ডিসকাশন আছে যে এইখান থেকে ফ্লাক্সের চেঞ্জ কটা কজ দিয়ে হতে পারে। এরিয়া চেঞ্জ করে করতে পারো, ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ করে করতে পারো। আমরা ম্যাগনেটিক ফিল্ড দিয়ে ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ করে করলাম। তারপরে স্টেপে বলছো ইএমএফ ইনডিউসড ইকুয়ালস টু কত, ডি ফাই অফ ডিটি অফ ফাই, ম্যাগনেটিক ফ্লাক্সের রেট অফ চেঞ্জ। রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স যদি আমি বলি, তাহলে এখানে আমি বলতে পারি যে ইএমএফ ইনডিউসড কত বলছো না, ফ্লাক্সের চেঞ্জ। আমরা আগের দিন শুরু মানে লাস্ট ভিডিওতে যেটা করেছিলাম, সেটা ফ্লাক্সের টাইম ভ্যারিং ফাংশন দিয়েছিলাম, এটা আমরা চেঞ্জ করলাম এটা। এবার যদি এরিয়া চেঞ্জ বলতে পারি, এরিয়া চেঞ্জ ব্যাপারটা কেমন হবে বলতে পারি। এরিয়া চেঞ্জ একটু ডিফিকাল্ট যদিও, তাও ভেবে নাও, ধরে নাও এরকম একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাক্ট করছে পারপেন্ডিকুলারলি, আর পারপেন্ডিকুলারলি ম্যাগনেটিক ফিল্ড অ্যাক্ট করছে, বলছে ম্যাগনেটিক ফিল্ড, ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড acts perpendicular to the page. Suppose a conducting loop of radius r, ধরে নাও এই আরটা দেওয়া আছে, ইনিশিয়ালি রেডিয়াসটা দেওয়া আছে, এটা আর কত না স্মল আর, এই ইনিশিয়াল রেডিয়াসটা ইনস্ট্যান্ট যেটা দেওয়া আছে, রেডিয়াস ইকুয়ালস টু বললাম কত বলবো 10 সেন্টিমিটার রেডিয়াস দেওয়া আছে। ক্লিয়ার হয়েছে? 10 সেন্টিমিটার রেডিয়াসের একটা কয়েল প্লেস করা আছে পারপেন্ডিকুলার টু দ্য পেজ। এবার জাস্ট আমাকে বলেছে এই রেডিয়াসটা কোনো একটা ওয়েতে তুমি ভাবো এটাকে স্ট্রেচ করছো অল সাইডস থেকে, তাহলে সেটা বললাম একটা ইউনিফর্ম রেটে ইনক্রিজ করে যাচ্ছে, ইউনিফর্ম রেটে রেডিয়াস ইনক্রিজ করছে। সাপোজ এই রেডিয়াসটা ইনিশিয়ালি এরকম দেওয়া আছে অ্যাট টি ইকুয়ালস টু 0, বা যে টাইমে অবজার্ভ করলে বলছে রেডিয়াস ইনক্রিজেস অ্যাট এ রেট অ্যাট কত বলবো, সাপোজ 1 মিলিমিটার বলো, খুব স্মল রেটে চেঞ্জ হবে কিন্তু, মানে এটা রেসপেক্টে অনেকটা কম চেঞ্জ যেন হয়, কেন আমরা পরে বলছি। 1 মিলিমিটার পার সেকেন্ড রেটে যদি চেঞ্জ হয়, ইনক্রিজেস অ্যাট এ রেট, এটা তাহলে আমি বলতে পারি যখন তুমি ফ্লাক্সের ব্যাপারটা বলবে ফাই ইকুয়ালস টু বি এ কস থিটা বলছো, তো আমি ক্লিয়ারলি বলতে পারি যে এখানে ফাই ইকুয়ালস টু বি এ কস থিটা বলার সময় তুমি কস 0 1 করে দেবে। আমি এক্ষুনি লজিকটা বললাম যে এরিয়া ভেক্টরটা পারপেন্ডিকুলার টু দ্য বোর্ড আর ম্যাগনেটিক ফিল্ডও পারপেন্ডিকুলার টু দ্য বোর্ড, যেই কারণে বলতে পারি এরিয়া ভেক্টর অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর প্যারালাল টু ইচ আদার, দ্যাট মিনস ফাই ইকুয়ালস টু জাস্ট বি ইন্টু এ, ফাই ইকুয়ালস টু বি ইন্টু এ। এখন কথাটা যদি ফ্লাক্সের চেঞ্জ বলা হয়, এখানে তুমি কি বলেছো কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড, আমি এখন টাইম ভ্যারিং বলিনি, আগেরটা যেরকম বলেছিলাম
ম্যাগনেটিক ফিল্ডের ফাংশনটাকে এক্সপ্রেস করেছিলাম টাইমের ফাংশন হিসেবে। এখানে বলছি স্পেস অ্যান্ড টাইম বোথ ইন্ডিপেন্ডেন্ট বলছি, পুরো জায়গা জুড়ে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড অ্যাক্ট করছে অ্যান্ড সেটা টাইমের উপর ইন্ডিপেন্ডেন্ট কনস্ট্যান্টলি অ্যাক্ট করছে। সেখানে কনস্ট্যান্ট একটা ম্যাগনেটিক ফিল্ড বি কনস্ট্যান্ট এরকম একটা ম্যাগনেটিক ফিল্ডে, ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডে এরকম একটা আর রেডিয়াস 10 সেন্টিমিটার রেডিয়াসের লুপকে প্লেস করেছো, ক্লোজ লুপ। এটা রেজিস্ট্যান্স তুমি চাইলে মেজার করতে পারো, ইএমএফ ইন্ডিউস আমি করছি, আগে এটা করো। তাহলে আমি যদি এইটা বলি যে ইএমএফ ইকুয়ালস টু জাস্ট মড, ইএমএফ এর মড বলছি ডি ফাই ডিটি, সেটা ইকুয়ালস টু যদি করা হয় ডিডিটি অফ বি কনস্ট্যান্ট কোয়ান্টিটি, এ চেঞ্জিং, তাহলে আমি বলতে পারি বি কনস্ট্যান্ট করে দিয়ে ডিডিটি অফ কি বলবো, এটা তো পাল্টাচ্ছে, এরিয়া পাল্টাচ্ছে কেন? কারণ লুপটা রেডিয়াস বেড়ে গেলে এরিয়া পাল্টাবে না। তাহলে এখানে যদি ভ্যালু পুট করি তাহলে আমি বলবো বি ইন্টু ডিডিটি অফ কত বলতে পারি, এ মানে পাই আর স্কোয়ার বলতে পারি, এটা বলতে পারি বি, এটা স্কোয়ারের ক্ষেত্রেও বলতে পারো। আমি একই এক্সাম্পল যদি স্কোয়ার লুপের বলতাম, ধরে নাও এ সাইড আছে, আমি 10 সেন্টিমিটার বললাম, ইনিশিয়ালি এ ইকুয়ালস টু 10 সেন্টিমিটার বললাম, আর এটা ইনক্রিজেস অ্যাট এ রেট অফ, মানে যেটা বলতে চাইছি বেসিক্যালি খোলা কথা বললে এটা সাইড ইনক্রিজের রেট, এই যে রেডিয়াস এটা আছে ইনক্রিজেস অ্যাট এ রেট ডিএ ডিটি ইনক্রিজ করছে বলছে। সাপোজ আমি বললাম ওই একই এক্সাম্পল, ওটাই বলছি 1 মিলিমিটার পার সেকেন্ড হয়েছে। তাহলে আমি এটা বলতে পারি চেঞ্জের রেসপেক্টে বলো, পাই কনস্ট্যান্ট বলে বের করে নাও, এটা 2r ইন্টু ডিআর ডিটি, 2r ইন্টু ডিআর ডিটি। আচ্ছা এক্স্যাক্টলি এই জিনিসটা ইনক্রিজেস অ্যাট এ রেট, এটা বলবো অ্যাট এই রেট, তাহলে এই রেটে ইনক্রিজ মানে ডিআর ডিটি, রেট অফ ইনক্রিজ অফ রেডিয়াস বলেছে 1 মিলিমিটার পার সেকেন্ড, রাইট, 1 মিলিমিটার পার সেকেন্ড। এটা বলো ম্যাগনেটিক ফিল্ডে ভ্যালু পুট করে দেবে, ম্যাগনেটিক ফিল্ডে সাপোজ এক্সপ্রেস করা আছে, ম্যাগনেটিক ফিল্ড কনস্ট্যান্ট বলছে 0.5 টেসলা, 0.5 জাস্ট বলছি ভ্যালুগুলো, 0.5 টেসলা মানে কি বলবো, হাফ টেসলা, পাই এর ভ্যালু পুট করে রাখো 2, আর কত বলেছো 10 সেন্টিমিটার, 10/100, আর ডিআরডিটি যদি বলা হয় তাহলে ডিআরডিটি বললে তোমার কি আসবে বলো, এই 1 মিলিমিটার পার সেকেন্ড মানে 1/1000 করে দাও পার সেকেন্ড। তাহলে এখান থেকে আমি যদি এটা কেটে দিই 1 হয়ে গেছে, সরি এটা মিলিমিটার বলেছো, 1 মিলিমিটার পার সেকেন্ড। এটা যদি বলি যা আসবে ক্যালকুলেট করলে ইএমএফ আসবে, ইএমএফ ইকুয়ালস টু, আমি এটা এরিয়া চেঞ্জের জন্য এক্সাম্পল দেখালাম, এটা কেটে দাও পাই ইন্টু 10⁻³ ভোল্ট, মানে আমি বলতে পারি পাই মিলি ভোল্ট, ইএমএফ ইন্ডিউসড ইকুয়ালস টু পাই মিলি ভোল্ট। সেম টু সেম লজিকে এই কেসটা আমি যদি ডিসকাস করতাম, এখানে শুধু দেখো এরিয়ার সঙ্গে আমি লিখেছিলাম ডি ফাই ডিটি, যেটা ইএমএফ বলতে, ইএমএফ ইকুয়ালস টু ডি ফাই ডিটি, ইএমএফ ইকুয়ালস টু এরিয়া চেঞ্জিং নয়, সরি ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জিং নয়, ডিএ ডিটি, তুমি ডিডিটি অফ এ বলতে কি লিখতে না এ স্কোয়ার লিখতে সাইড, তার মানে লিখতে কি ডিডিটি অফ 2b ইন্টু এ ইন্টু ডিএ ডিটি, একই ভ্যালু একইভাবে বসাতে। কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? এরিয়া চেঞ্জের রেসপেক্টে এই লজিক আমি অ্যাপ্লাই করতে পারি। ওকে, তো আচ্ছা আরও কিছু কনসেপ্ট একটু বলে দিই, যেহেতু এটা করছি যখন করে নিই ব্যাপারটা, ফ্লাক্স চেঞ্জের সময় কারেন্টের কনসেপ্ট যখন করছি, চার্জের ব্যাপারটা একটু বলে এসেছি। জাস্ট আমি বলছি কোথাও ফ্লাক্স চেঞ্জ গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করে দিতে পারে। সাপোজ তোমাকে এরকমভাবে বললো, আচ্ছা ডাইরেকশানের ব্যাপারটা একটু পরে বললে বেটার হবে না, আচ্ছা ডাইরেকশন করার পরে ওটা করবো। ধরে নাও যে ইএমএফ এর ম্যাগনিটিউড বলছি ডাইরেকশনের, আচ্ছা ঠিক আছে না এটা দেখো এটা লাভ কিছু হবে না, পরে ডাইরেকশন বুঝিয়ে তারপরে বোঝাবো ফ্লাক্সের চেঞ্জটা। এটা হলো কি ম্যাগনেটিক ফিল্ড। আচ্ছা এবার বলো চার্জ ফ্লোতে চলে যাচ্ছে, টোটাল চার্জ ফ্লো, এখানে কিন্তু রেট অফ চার্জ ফ্লো বলছি না, রেট অফ চার্জ ফ্লো বলে তো আমি তো কারেন্ট বলে দিতাম, তাহলে টোটাল চার্জ ফ্লো বলছি। দেখো কোনো একটা সার্টেন ইন্টারভাল অফ টাইমে, এটা বেসিক্যালি ইন্টিগ্রাল ভ্যালু বলছি। কনসেপ্টটা কীরকম না, কোনো একটা সার্কিটে ইএমএফ ইন্ডিউস কি বলে না ডি ফাই ডিটি, যে ওইটাই ক্যালকুলেট করো তোমার কাছে যেরকম ডেটা অ্যাভেলেবেল হবে। ইএমএফ ইকুয়ালস টু কি বলছো বলো, ইএমএফ কি বলবো কারেন্টের ভ্যালু বলো, ইএমএফ ইকুয়ালস টু যেটা বলছো বাই আর করলে কারেন্ট বেরিয়ে যাবে, আর ইজ দ্য রেজিস্ট্যান্স অফ দ্য কয়েল অফ দ্য লুপ যা বলো, সেটা আমি বলতে পারি মড অফ ডি ফাই ডিটি, যেটা ইএমএফ এর মড বলছো, বাই রেজিস্ট্যান্স করলেই হয়ে গেল। তো এখন এই আই যদি বলা হয় আই ইকুয়ালস টু, এটা 1/r তো কনস্ট্যান্ট কোয়ান্টিটি, তাহলে ডি ফাই ডিটি লিখতে পারি না, ডিডিটি অফ ফাই ডি ফাই ডিটি, তাহলে আমি বলতে পারি আই ইন্টু ডিটি ইকুয়ালস টু 1/r ইন্টু ডি ফাই। আই ডিটি কি বলো, খুব স্মল ইন্টারভাল অফ টাইমের জন্য আই ইন্টু ডিটি মানে
খুব স্মল আই এর ডেফিনেশন বলো, ডিকিউ ডিটি বলতে না, আই ইকুয়াস টু ডিকিউ ডিটি, ডিকিউ ইকুয়াস টু কি বলতো না আই ডিটি। তাহলে আমি বলতে পারি এটা অ্যামাউন্ট অফ চার্জ ফ্লো ফর সার্টেন ইন্টারভাল টাইম ডিটি, ডিটি টাইমে যে অ্যামাউন্টে চার্জ ফ্লো করলো সেটাকে ডিকিউ বলছো, তাহলে এটাকে আমি ডিকিউ বলতে পারি। ডিকিউ ইকুয়াস টু 1/r কনস্ট্যান্ট বলে তার ডি5 লিখতে পারি। ইন্টিগ্রেট করে দাও তো বোথ সাইডে, কি বলবে ডেল কিউ, Q1 ছিল ইনিশিয়ালি Q2, মানে যে বেসিক্যালি যে অ্যামাউন্টের এক্সট্রা চার্জ ফ্লো করলো বা ফ্লো অফ চার্জ বলছি ডেল ফাই, এটা বলছি φ2 - φ1, φ2 - φ1 মানে ডেল ফাই বাই আর। তাহলে কি বলতে পারি ডেল কিউ ইকুয়ালস টু ডেল ফাই বাই আর, মানে φ2 - φ1 চেঞ্জ ইন ফ্লাক্স, খুব ইম্পর্টেন্ট একটা রেজাল্ট। φ2 - φ1 চেঞ্জ ইন ফ্লাক্স ইকুয়ালস টু আচ্ছা করো, চেঞ্জ ইন ফ্লাক্স বাই আর ইকুয়ালস টু হচ্ছে চার্জ ফ্লো ডেল কিউ, কতটা চার্জ ফ্লো করলো এটা। ক্লিয়ার হয়েছে? এক্সাম্পল দিই বুঝতে পারবে। ধরে নাও কোনো একটা কয়েল আছে, লুপ আছে, ধরে নাও একটা লুপ, সিঙ্গেল টার্নারি লুপ বলছি, লুপ বললেই একটা টার্ন বোঝায়, কয়েল বলে অনেক কটা টার্ন। ধরে নাও একটা রেডিয়াস সামথিং দেওয়া আছে, ইনিশিয়ালি প্লেসড এরকম হবে। ক্লিয়ার? ইনিশিয়ালি বলছে পারপেন্ডিকুলার টু দ্য ম্যাগনেটিক ফিল্ড প্লেসড আছে, এটাকে টার্ন করা হলো এরকম ভাবে, কতটা 90 ডিগ্রি রোটেট করা হলো। ক্লিয়ার হয়েছে এই কনসেপ্টটা? স্ক্রিনশট নিয়ে নিতে পারো, বুঝে নাও। খুব সিম্পল কনসেপ্ট, ইন্টিগ্রেশন। বেসিক্যালি সবসময় তো কারেন্ট সেম নয়, কারেন্ট সবসময় সেম নাও হতে পারে, তাহলে এটা তো ইনস্ট্যান্টেনিয়াস ফাংশন, তো আই ইন্টু ডিটি করে পুরো ইন্টিগ্রেশন মানে কি ওভারঅল টোটাল, ফার্স্টের দিকে হয়তো বেশি যাচ্ছিলো, পরের দিকে কম যাচ্ছে, কারেন্ট কম বেশি তো হতেই পারে, কারেন্ট কম বেশি মানে কি কারেন্ট ফ্লো রেটটা বেশি কম হতেই পারে, তো সেখান থেকে টোটাল যদি বলা হয় তাহলে সেটা ওভারঅল কোয়ান্টিটি, সেখানে কারণ টাইম ভ্যালু মানে টাইমের ভ্যালু পুট করার ব্যাপার নেই যে এই টাইম থেকে এই টাইম ইন্টারভ্যালে কতটা চার্জ ফ্লো করলো। আমি সাপোজ বলছি তোমাকে এক্সাম্পল, টাইম কিন্তু আমি তোমাকে বলবো না, কোনো একটা সার্টেন অ্যাক্টিভিটি দেখাবো বলছি। আগে এটা বলো, এটা পর্যন্ত বুঝতে পেরেছো? আমি জাস্ট এই ফর্মুলাটা ইউজ করবো, তার আগে আমি বলি এই জিনিসটা আমার বলা আছে, এরকমভাবে প্লেসড আছে। ইনিশিয়ালি কি বললাম, প্লেন অফ দ্য লুপ কোয়েনসাইডিং উইথ দ্য প্লেন অফ দ্য বোর্ড, দ্যাট ইজ ম্যাগনেটিক ফিল্ড, ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড প্যারালাল টু দ্য এরিয়া ভেক্টর। ক্লিয়ার? তার মানে বলতে পারি, আচ্ছা এটা বলছে ইফ the coil, if the loop turns through 90 degree diametrically, find the amount of charge flow, find the amount of চার্জ ফ্লো। আগের দিন ডিসকাস করেছিলাম ফ্লাক্স চেঞ্জের কনসেপ্টটা। তুমি বলছো এটা একটা লুপ, জাস্ট এটা একটা লুপ বলছো, তাহলে এটা একটা ম্যাগনেটিক ফিল্ড, মানে লুপটা এরকম ভাবে হোল্ড করছো, তাহলে এই লুপটাকে এরকম ভাবে হোল্ড করলে মানে ফুল ফ্লাক্স গেল। কেন বললো? ইনিশিয়াল আমি পজিশনে বলে দিই, φ1টা কি বলছো, φ1 বলতে আমি বলবো বি ইন্টু এ, বি ইন্টু এ, বি ম্যাগনেটিক ফিল্ড পুরো অ্যাক্ট করছে, বি ইন্টু এ ইন্টু কস অফ থিটা, বলে দাও কস অফ থিটা, কস 0 ডিগ্রি, একদম শুরুতেই 0 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, বুঝতে পারছো আশা করি। তাহলে বি ইন্টু এ বললাম, কেন বললাম? এই যে সেকেন্ড বলছো যখন এটা 90 ডিগ্রি টার্ন করবে, টার্ন থ্রু কি বলছে 90 ডিগ্রি ডায়ামেট্রিক্যালি ডায়ামিটারের অ্যাবাউটে ওটা 90 ডিগ্রি রোটেট করছে, তার মানে সিচুয়েশন কেমন হয়েছে, এরকম ছিল, এরকম হোল্ড করেছিলাম, এটাকে ঘুরিয়ে এরকম করে দিলাম, সরি এরকম করে দিলাম, তাহলে এরকম করলে কি হলো বলো তো, বোঝা যাচ্ছে? এটা যদি লুপ হয় এর এরিয়া ভেক্টরটা কোন দিকে হয়ে গেল, এরকম না? এটা যদি একটা লুপ হয় এর এরিয়া ভেক্টর কেমন হবে, এরকম না? তাহলে এরিয়া ভেক্টরটা যদি এরকম হয় তাহলে ক্লিয়ারলি আমি বলতে পারি ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরের সঙ্গে এরিয়া ভেক্টরটা পারপেন্ডিকুলার হয়ে গেল। সিচুয়েশনটা একটু ফিল করার চেষ্টা করো, ম্যাগনেটিক ফিল্ডটা কেমন বলছো, এরকম, ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে ইনটু দ্য বোর্ড, আর এরিয়া যখন এরকম ছিল ঠিক আছে দুটোই কোইনসাইড করেছিল, কিন্তু যখন এরকম টার্ন করে দিলে তখন তোমার লুপের এরিয়া ভেক্টর কোন দিকে পাল্টে গেল, লুপের এরিয়া ভেক্টর এইদিকে চলে গেল, মানে প্যারালাল টু দ্য বোর্ড হয়ে গেল। তাহলে সেকেন্ড কেসে যখন কিনা বলছো যে লুপটা এরকম ঘুরে গেল, তখন সিচুয়েশন কি না, এই ম্যাগনেটিক ফিল্ডেই সেকেন্ড সিচুয়েশনে লুপটা এরকম চলে গেল না, যেটা এরিয়া ভেক্টর এরকম আর ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর ইনটু দ্য বোর্ড এরকম, তাহলে আমি বলছি থিটা 90 ডিগ্রি, বি ইন্টু এ ইন্টু কস 90 ডিগ্রি। আশা করি বুঝে গেছো ব্যাপারটা কি বলছি, যে লুপটাকে এরকম টার্ন করা মানে লুপ এরিয়া ভেক্টরটা এদিকে চলে গেল, ম্যাগনেটিক ফিল্ড এরকম, এরিয়া ভেক্টরটা এরকম, তাহলে cos 90 ডিগ্রি হয়ে গেল, cos 90 মানে 0 হবে, তাহলে ওভারঅল কোনো ফ্লাক্স নেই, φ2 ইকুয়ালস টু 0, φ2 ইকুয়ালস টু 0, φ1 ইকুয়ালস টু কত, φ1 ইকুয়ালস টু বি ইন্টু এ, φ2 ইকুয়ালস টু 0, তাহলে কত চেঞ্জ হলো বলো, ডেল ফাই কত হলো, ডেল ফাই ইকুয়ালস টু জাস্ট বি ইন্টু এ বলবো, রেডিয়াস যদি বলা থাকে সামথিং টার্ন যদি বলা থাকে যাই বলো,
বোঝা গেছে? তাহলে আমি বলতে পারি যদি চার্জ ফ্লো বলা হয় ডেল কিউ ইকুয়ালস টু, এটা কোনো ডেটাই দেয়নি, ধরো আমি লুপ টার্নস থ্রু, এটা বলছে লুপ অফ 10 সেন্টিমিটার রেডিয়াস, 10 সেন্টিমিটার রেডিয়াস অ্যান্ড সাপোজ 20 ওহম রেজিস্ট্যান্স, 20 ওহম রেজিস্ট্যান্স। তাহলে আমি কি বলতে পারি না, ডেল কিউ ইকুয়ালস টু কি বলেছো, ডেল ফাই বাই আর, ডেল ফাই বাই আর, ডেল ফাই ইকুয়ালস টু কি রেখেছো, ডেল ফাই ইকুয়ালস টু কি রেখেছো, বি ইন্টু এ, জাস্ট বি ইন্টু এ ইনিশিয়াল এটা বাই আর করে দাও। এই যে ইনিশিয়ালি বি এ ছিল, ফাইনালি জিরো হয়ে গেছে। যখন এরকম হয়ে গেছে কোনো ফ্লাক্স নেই, ফ্লাক্স নেই লজিকটা বোঝো তো কীভাবে বললাম, আগের দিন বলেছিলাম যে এরকমভাবে মানে কি এই লুপটার ভেতর দিয়ে কতগুলো ফ্লাক্স ঢুকছে দেখা যাচ্ছে, যতটা এরিয়া অফার করছে সেই ওয়াইজ ফ্লাক্সগুলো ঢুকছে। কিন্তু এরকমভাবে যখন হোল্ড করছো তখন কেমন হচ্ছে সিচুয়েশনটা, এরকম হোল্ড করলে কী হচ্ছে না, তখন আমরা বলছি সব ফিল লাইনগুলো এরকম পাস দিয়ে চলে যাচ্ছে না, কোনোগুলো ওটাকে পেনিট্রেট করে যাচ্ছে না, ওটার ভেতর দিয়ে কোনোগুলো যাচ্ছে না, এই কারণে ফ্লাক্সটা চলে যাচ্ছে। সেই কেসে আমি বলছি জাস্ট বি ইন্টু এ ইন্টু, আরও ডেটা দেওয়া হয়নি, টি সাপোজ বললাম 1 টেসলা, 0.1 টেসলা, 0.1 টেসলা অ্যাড করছে, তাহলে 1/10 ম্যাগনেটিক ফিল্ডের জন্য এরিয়া বলছি পাই ইন্টু 10 সেন্টিমিটার স্কোয়ার, 1/10 এর হোল স্কোয়ার মিটার কনভার্ট করে করতে হবে, রেজিস্ট্যান্সের ভ্যালু 20 পুট করলে যা আসবে সেটা। আশা করি বুঝে গেছো জি ব্যাপার। ওকে, এই হচ্ছে তোমার কনসেপ্ট অফ কি বললাম, চার্জ ফ্লো, কারেন্ট, ইএমএফ। আমরা আগেও বলেছিলাম ইএমএফ ইনডিউসড ব্যাপারটা কিন্তু ফান্ডামেন্টাল, কারেন্ট সেকেন্ডারি, কারেন্ট হতে পারে নাও হতে পারে। কেন? কারণ কারেন্টের ভ্যালু ডিপেন্ড করছে তোমার রেজিস্ট্যান্সটা ফাইনাইট কিনা। যদি কোথাও ওপেন থেকে যায় লুপটা তাহলে কিন্তু কারেন্টটা আনডিফাইন্ড, মানে বেসিক্যালি জিরো থেকে যাবে, কারণ রেজিস্ট্যান্স ইনফাইন্ড হলে কারেন্ট ফ্লো করবে কোথা থেকে, যদিও ইএমএফটা ইনডিউসড হবে। ওকে, তো এইসব ব্যাপার ছিল আগের দিনের ডিসকাশন, তার বেসিসে আমি কয়েকটা জিনিস কমপ্লিট করলাম। এখন আমি চলে যাচ্ছি ডাইরেকশনের ব্যাপারে। এটা একটা ইম্পর্টেন্ট টপিক এখানকার, যেটা একটা ল এর টার্মে এক্সপ্রেস করবো, যেটাকে আমরা বলছি লেন্স ল। ডাইরেকশন অফ ইনডিউসড ইএমএফ, ডাইরেকশন অফ ইনডিউসড ইএমএফ, ইএমএফ এর আমরা ম্যাগনিটিউডের ব্যাপারে সব জেনে গেছি অলমোস্ট, আর একটু এক্সাম্পল দেবো, ডাইরেকশন শিখলে একটু বেটার হবে ব্যাপারগুলো। মানে ফার্স্ট আমরা বলছি যে কোনো একটা এক্সাম্পল দিয়ে বুঝবো। আচ্ছা আগে বুঝে নিই, লটা আগে শিখে নিই। কি বলছি, ডাইরেকশন অফ ইনডিউসড ইএমএফ, ডাইরেকশন অফ ইনডিউসড ইএমএফ, এটার জন্য বলছি লেন্স ল। সায়েন্টিস্টের নাম কি, লটা কি বলছে, স্টেটমেন্ট যদি বলি ইজি লাগবে, বাট বুঝে গেলে ব্যাপারটা আরও ইজি হয়ে যাবে, কোনো ব্যাপার নয়, তা কিছু না। লেন্স ল কি বলছে, স্টেটমেন্টটা এরকম বলছে, দ্য ডাইরেকশন অফ দ্য ইনডিউসড ইএমএফ, the direction of the induced EMF or better হয় কারেন্ট বললে, যদিও কারেন্টটা প্রাইমারি নয়, induced EMF or current will be in a conducting loop, in a conducting loop such that it tends to oppose সবসময় অপোজ করে দিতে পারবে এরকম বলা যায় না, tends to oppose the cause producing it, মানে ওইটা যেটা প্রডিউস করলো, কোনটা ইএমএফ যেটা প্রডিউস করলো, যেই কজটাই ইএমএফ প্রডিউস করলো সেটাকে যেন অপোজ করতে পারে, ব্যাপারটা ফিল করতে হবে, যেটার জন্য ইএমএফটা হয়েছে। কয়েল তো এমনি ছিল, ঠিক ছিল, কিন্তু কোনো একটা কারণে ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হলো, এরিয়া চেঞ্জ হলো, কোনো একটা কারণে যেটা চেঞ্জ হলো, সেইটার জন্য যে ইএমএফ ইনডিউস হলো, যেই কারণে ইএমএফটা ইনডিউস হলো, সেই কজটাকেও টেন্স টু অপোজ মিনস অপোজ করার চেষ্টা করবে, নট সাকসেসফুল, অলওয়েজ সাকসেসফুল হবে আমি বলতে পারি না, বাট ট্রাই করবে, ট্রাইস টু অপোজ, যে যেই কারণে ইএমএফটা ইনডিউস হয়েছে সেই কজটা ফাইন্ড করে সেটাকেই অপোজ করার চেষ্টা করবে। ব্যাপারটা একটু ডিফিকাল্ট হয়তো লাগছে, কিন্তু প্র্যাকটিক্যালি ইন্টারেস্টিং, বললে ব্যাপারটা বুঝতে পারবে কীরকমভাবে।
আমি আগে একটা এক্সাম্পল দিয়ে বললে পরপর ক্লিয়ার হবে কীরকমভাবে বলছি। বলছে দ্য ডাইরেকশন অফ দ্য ইনডিউসড ইএমএফ ইন এ কন্ডাক্টিং লুপ such that it tends to oppose the cause producing it, মানে যেই কারণে ওটাতে ইএমএফটা প্রডিউস হয়েছে সেটাকে ও অপোজ করতে পারবে না। চলো ফার্স্ট আমি বলি এক্সাম্পল। চলো আগের দিন বলেছিলাম না একটা ম্যাগনেট মুভ করে আসছিলাম, ভালো করে শোনো কথাটা, একটাতেই বুঝে যাবে ব্যাপারটা। এরকম একটা কয়েল বলেছিলাম যেখানে তুমি বলেছিলে যে একটা অ্যামিটার কারেন্ট ডিটেক্ট করবে। আমি আগে বলি কারেন্টের ডাইরেকশন বুঝে যাও, বাল্ব কীভাবে বাল্বের ডিরেক্ট মানে বাল্বের গ্লো দেখে তো বুঝতে পারবে না। আমরা এটা বলেছিলাম যে যেটা অ্যামিটার যদি কানেক্ট করো, এটা বলিনি প্রবাবলি, একটা অ্যামিটার যদি কানেক্ট করা হয় তার নিডল ডিফ্লেকশনটা উল্টো উল্টো হবে। কীরকম না, নিডলটা যদি এরকম স্টে করে জেনারেলি জিরো পজিশনে, তাহলে যখনই তোমার নর্থ পোল আসবে যেরকমভাবে, যখনই তোমার নর্থ পোলটা আসবে তখন এর যা ডাইরেকশান হবে ডিফ্লেকশান ডাইরেকশান, যদি এটা সাউথ পোল আসতো উল্টোটা ডিফ্লেকশান হতো। মানে এটা এরকম আছে, মানে কারেন্ট অন হওয়া মানে এই অ্যামিটারে আইদার ডিফ্লেকশানটা এইদিকে হবে, নিডলটা আইদার এইদিকে চলে যাবে আর এদিকে চলে যাবে, যে কোনো একদিকে। তো সেটা বলছে যে যদি নর্থ পোল এদিকে আসে, আমরা বললাম না নর্থ পোলের জন্য যা ডিফ্লেকশন হবে সাউথ পোলের জন্য ডিফ্লেকশনটা উল্টো হবে না, এটা বলিনি প্রবাবলি, আমরা বাদ দিয়ে যেহেতু এক্সাম্পল বলেছিলাম। যদি অ্যামিটার নিয়ে কাজ করো তাহলে বুঝতে সুবিধা হবে যে কোনো নর্থ পোল নিয়ে এসে কাজ করলে যা হলো, তাহলে সেটার ক্ষেত্রে ডিফ্লেকশনটা অপোজিট পাবো যদি নর্থ পোল না নিয়ে এসে সাউথ পোল নিয়ে আসতাম। আবার নর্থ পোল নিয়ে আসা যা নর্থ পোলে নিয়ে যাওয়া মানে নিয়ে এসে আবার নিয়ে চলে যাওয়া উল্টোটা, তাহলে নর্থ পোল নিয়ে আসার সময় যে অবজারভেশন যেই ডিরেকশনে রিফ্লেক্ট করলো এটা, নর্থ পোলটা অ্যাওয়ে চলে গেলে তার অবজারভেশন উল্টো হবে, অপোজিট ডিরেকশনে কারেন্ট ফ্লো করবে। সেম টু সেম লজিকে নর্থ পোল নিয়ে এলে যা অবজারভেশন, সাউথ পোল নিয়ে এলে অপোজিট অবজারভেশন মানে অপোজিট ডিরেকশনে রিফ্লেকশন, নর্থ পোল নিয়ে এলে যে অবজারভেশন, সাউথ পোল নিয়ে এলে তার উল্টো অবজারভেশন, সাউথ পোল নিয়ে এলে যা অবজারভেশন, সাউথ পোল নিয়ে চলে গেলে সেম অবজারভেশন। তার মানে ব্যাপারটা এটা দাঁড়ালো না, নর্থ পোলের আসা আর সাউথ পোলের চলে যাওয়া, নর্থ সাউথ আসা যাওয়া দুটো অপোজিট বলছি, তো দুটো অপোজিট এফেক্ট বলছি, অপোজিট এফেক্ট। নর্থ না সাউথ বলছো আর নিয়ে আসছো না নিয়ে যাচ্ছ। আমি বলছি নর্থ পোলকে যদি নিয়ে আসি আর সাউথ পোলকে যদি নিয়ে আসি উল্টো হবে। সাউথ পোলকে নিয়ে আসি যা নিয়ে চলে গেলে অপোজিট, তাহলে নর্থ পোলকে নিয়ে আসা আর সাউথ পোলকে নিয়ে চলে যাওয়া সেম ডিফ্লেকশন, ডাইরেকশন অফ ডিফ্লেকশন ইন দ্য অ্যামিটার will be same, that is current in the loop will be along the same direction for কি বলবো a north pole approaching towards the loop and south pole receding from the loop। যদি সাউথ পোল লুপ থেকে অ্যাওয়ে চলে যায়, আবার নর্থ পোল যদি ওর দিকে অ্যাপ্রোচ করে, কনসেপ্ট সেম। আচ্ছা আশা করি বুঝে গেছে ব্যাপারটা। আমি বললাম এটার ক্ষেত্রে আমি আগেও অনেকবার এই কনসেপ্ট বুঝিয়েছি যে এটা হচ্ছে তোমার দিকে, এটা হচ্ছে পেছন দিকে আছে, বোর্ডের ভেতরে আছে, এটা বোর্ডের সামনে আছে, এরকমভাবে। তো এখন আগে বোঝার চেষ্টা করো কি ওয়েতে করতে পারি। দুটো সেম এফেক্ট আছে, লেন্স ল যেটা বলেছে। তো এখান থেকে আমি ম্যাথমেটিক্যাল ফর্মটা বলে দিই। তুমি বলেছিলে ইএমএফ এর মড ইকুয়ালস টু, আমি বলেছিলাম ডি ফাই ডিটি, এটা ফ্যারাডের সেকেন্ড ল থেকে আমরা গিয়ে শিখেছিলাম। কি বলবো, ম্যাগনিটিউড অফ দ্য ইনডিউসড ইএমএফ উইল বি প্রপোর্শনাল টু দ্য রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কড উইথ দ্য কয়েল। আমরা যদি ডাইরেকশন ইনক্লুড করে দিই তাহলে একটা রিভার্স সাইন এসে যায় না, বলছে যেই কারণে এটা প্রডিউস হচ্ছে সেটাকে যেন অপোজ করে, তাহলে ইএমএফ ডাইরেকশন অফ দ্য ইনডিউসড ইএমএফ উইল বি অপোজিট টু দ্য চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স। যদি ওই চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্সে কোনো ডাইরেকশন হয় না তাও বলবো অপোজিট সেন্সে অপোজিট, মানে ইএমএফ এমন হবে এটা বাড়লে এটাকে কমানোর চেষ্টা করবে, এটা কমলে বাড়ানোর চেষ্টা করবে। ক্লিয়ার হয়েছে? চলো ফার্স্ট থিং, যখন নর্থ পোল অ্যাপ্রোচ করছে এর টেন্ডেন্সি কি হতে পারে আগে এটা বলো। তুমি বেসিক থেকে ভাবো কি করতে পারো, আমি দুটো টার্মে বলবো। আগে একদম ম্যাগনেট বেসিক কিছু মানে সবচেয়ে মানে বেস্ট ওয়েতে যেটা বুঝতে পারবে তুমি সেটা আগে বলি। তুমি একটা নর্থ পোলের আসার জন্য কি হচ্ছে এক বলো না, এ একটা স্ট্রং ফিল্ডে পড়ে যাচ্ছে, কোনটা এই লুপটা, যেই কারণে ম্যাগনেটিক ফিল্ড লাইন চেঞ্জ হচ্ছে, তো ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হচ্ছে, সব কিছু আমি বলতে পারি যে এই নর্থ পোলের অ্যাপ্রোচিং কেসটাই একে প্রবলেমে ফেলে দিচ্ছে। যেটা তুমি বললে যে কজ অফ কি বলবো, এই যে টেন্স টু অপোজ দ্য কজ প্রডিউসিং ইট। কি প্রডিউস করছে না, যেটার জন্য ইএমএফ প্রডিউস হলো, যেটার জন্য কারেন্ট ফ্লো করছে, যেই কনসেপ্ট হচ্ছে সেগুলোর কজটা কি না, সেটার কারণ হচ্ছে নর্থ পোলের আসা। এই নর্থ পোলের আসাটাই ওর কাছে কজ, একটা চেঞ্জিং এফেক্ট, এইটাকে অপোজ করবে।
এটার কারণ, এটা বেসিক্যালি নেচার যে সিমেট্রি ফলো করে সেটাই বলা হয় যে নেচার অলওয়েজ সিমেট্রি পছন্দ করে। যেই কারণে কি বলা হয় যে নেচার যেহেতু সিমেট্রি পছন্দ করে, ওই কারণে কোনো কিছুই অ্যালাউ করবে না যখন কোনো চেঞ্জিং এফেক্ট হবে। আগে যা আছে ওটাই ওটাতেই হ্যাবিচুয়েটেড, ওটাতেই ও কমফোর্টেবল। ক্লিয়ার? সেইখানে নর্থ পোলটা যখন এখানে দাঁড়িয়ে আছে কোনো প্রবলেম নেই, কিন্তু চলে এলে প্রবলেম। এসে এখানে দাঁড়িয়ে আছে কোনো প্রবলেম নেই, দাঁড়িয়ে আছে যখন বলছি আসার সময়টুকু প্রবলেম, এসে দাঁড়িয়ে আছে কোনো প্রবলেম নেই, আবার যখন চলে যাচ্ছে প্রবলেম। ব্যাপারটা ফিল করার চেষ্টা করো। যখন নর্থ পোলটা আসছে বলছো, নর্থ পোলটা আসছে, তখন এর কাছে প্রবলেম হচ্ছে। কেন? চেঞ্জিং চলছে যতক্ষণ প্রসেসটা। তাহলে যতক্ষণ চেঞ্জিং চলছে, এই যে নর্থ পোল আসছে 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 আসছে, এসে থেমে গেল মানে আর কোনো প্রবলেম নেই, এই আসছে প্রবলেম হচ্ছে, মানে এ প্রবলেম ফেস করছে, ও কোনোভাবে ওটাকে আটকানোর চেষ্টা করছে। যেই এসে স্টপ, তখন আর কোনো প্রবলেম নেই। আবার এই সিচুয়েশনে যে এসে যেটাকে কিনা আটকাচ্ছিল, আশাটাকে এতক্ষণ অ্যালাউ করছিল না, করতে চাইছিল না, যেই এসে গেছে আবার যখন চলে যাচ্ছে ভাবছো, এই যে চলে যাওয়া যেই শুরু হলো আবার এই প্রবলেম করছে, মানে এ তখন ওটাকে রেজিস্ট করার চেষ্টা করছে। এনিহাও টুয়ার্ডস মুভমেন্টটাকেও অপোজ করার চেষ্টা করবে, আবার অ্যাওয়ে মুভমেন্টটাকে অপোজ করবে। এনি টাইপ অফ চেঞ্জকেও অলওয়েজ রেস্ট্রিক্ট করার চেষ্টা করবে। এখন কথাটা হচ্ছে, যদি নর্থ পোল ওর দিকে অ্যাপ্রোচ করে, নর্থ পোল যদি ওর দিকে অ্যাপ্রোচ করে কি হবে? না, নর্থ পোল ওর দিকে অ্যাপ্রোচ করা মানে ও এই আশাটাকে অ্যালাউ করবে না, এইটুকু আমাকে স্টেটমেন্ট বলছে যে এটা কোনো একটা প্রডিউস করছে চেঞ্জিং এফেক্ট, সেইটাকে অপোজ করাটাই হচ্ছে টার্গেট। এর ইএমএফ প্রডিউস করাটার টার্গেটটাই ওটাই, যে কে যেন আটকাতে পারে। এখন এই ইএমএফ যেটার জন্য প্রডিউস হচ্ছে এইটা, সেটার টার্গেট হচ্ছে ওকে অপোজ করা। কি ওয়েতে করতে পারে? না, সিম্পল লজিক, তুমি এইটাকে একটা বার ম্যাগনেট বানিয়ে দিতে পারো কি, যার নর্থ পোল এদিকে থাকে, তাহলে নর্থ পোলের এই আশাটাকে আটকে দেওয়া যায়। মানে ব্যাপারটা এরকম, ও যদি নিজে একটা ম্যাগনেট হয়ে যায়, আমরা জানি অলরেডি যে কোনো কারেন্ট ক্যারিং লুপ একটা বার ম্যাগনেটের মতো বিহেভ করে। পোলারিটি আমি পরে বলছি, আবার তো এটা বলতে বোঝো যে কোনো একটা কারেন্ট ক্যারিং লুপ এফেক্টিভলি বিহেভস আছে বার ম্যাগনেট। কারেন্ট ক্যারিং লুপ যদি হয়, কারেন্ট ক্যারি করে যদি, আর যার ডাইরেকশনটা কি বলি, এটা যদি একটা লুপ হয় কারেন্ট ক্যারিং, তাহলে কি বলতে পারি, এর অ্যাক্সিয়ালি থাকে না বার ম্যাগনেটটা, এফেক্টিভ যে বার ম্যাগনেট সেটা, এটা যদি একটা কারেন্ট ক্যারিং লুপ হয়, এটা যদি একটা কারেন্ট ক্যারিং লুপ হয় রিং, তাহলে আমি বলতে পারি যে এর অ্যাক্সিয়ালি তোমার হচ্ছে বার ম্যাগনেটটা প্লেস, এফেক্টিভ যেটা এফেক্টিভ বার ম্যাগনেট বলছো, এটা বিহেভস আছে বার ম্যাগনেট, এই বার ম্যাগনেটটা প্লেসমেন্ট কেমন হবে? অ্যাক্সিয়ালি, রাইট? আর মনে রাখো, আমরা আগের দিন বলেছিলাম, আগে দিন নয় অনেকবার এটা ডিসকাস করেছি, যে যখনই কোনো একটা কারেন্ট ক্যারিং লুপ এফেক্টিভলি বিহেভস আছে বার ম্যাগনেট বলছো, তাহলে এর যে কারেন্টের সেন্স যদি ক্লকওয়াইজ হয় তাহলে সাউথ পোল, যদি আমি এখান থেকে দেখে বলি অ্যান্টি ক্লকওয়াইজ, এখান থেকে যদি আমি দেখে বলি অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট ক্যারি করছে, তাহলে বলবো নর্থ পোল আমার দিকে আছে, অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট নর্থ পোল। আবার ওই অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্টটাকে যদি আমি এই সাইড থেকে দেখতাম, অনেকবার এটা ডিসকাস করেছি, এটাকে ক্লকওয়াইজ কারেন্ট বলবো, অটোমেটিক্যালি এটা সাউথ পোল হবে। তাহলে এটার আমরা পোলারিটি জানি, কি ওয়েতে প্রডিউস করতে হয়, কীভাবে ডিসাইডেড হয়। এখন কথাটা হচ্ছে, এই কারেন্টটা যদি কোনোভাবে ফ্লো করে, মানে এখানে যদি কোনোভাবে কারেন্ট নিজে প্রডিউস করতে পারে, তাহলে একটা বার ম্যাগনেটের মতো বিহেভ করবে। যখনই একটা বার ম্যাগনেটের মতো বিহেভ করবে, তখন একটা চান্স চলে আসবে নর্থ পোলকে আটকানো বা টানা কোনো কিছু। তুমি বলছো এই টেন্ডেন্সি ওটাই হবে যে নিজে কারেন্ট প্রডিউস করে নিজে একটা ম্যাগনেটের মতো বিহেভ করবে, যেই ম্যাগনেট কিনা ওই ম্যাগনেটের টুয়ার্ডস মুভমেন্টটাকে রেস্ট্রিক্ট করতে পারে। তাহলে একটাই ওয়ে আছে, এই ম্যাগনেটের যেই পোলটা আসছে সেই পোলারিটি ক্রিয়েট করো যখন ওর দিকে আসছে বলছো। ক্লিয়ার? তার মানে বেসিক কথা এটাই, যদি নর্থ পোল আসে আমাকে নর্থ পোল বানাতে হবে, আমি এই ওয়েতে প্রসিড করছি। নর্থ পোল আসছে তো নর্থ পোল ক্রিয়েট করে ওটাকে অপোজ করতে হবে। এখন নর্থ পোল যদি ক্রিয়েট করতে হয়, তোমার লজিক কি বলেছে? তোমার লজিক বলছে এই সাইড থেকে দেখে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট হলে তবে নর্থ পোল, এই লুপে কারেন্ট আছে তবে বলছে এটা নর্থ পোলের মতো বিহেভ করছে। লুপে কারেন্টটা কীরকম হওয়ার দরকার? অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ মানে বোর্ডের ওই সাইড থেকে এসে এই কারেন্টের ডিরেকশন একদম ইজিলি ডিটারমাইন করা গেল। লজিকটা বুঝে গেলে? ক্লিয়ার হলো কি হলো না? আশা করি বুঝে গেছো। সিম্পল লজিক। কোনো নর্থ পোল আসছে, আমাকে নর্থ পোল বানিয়ে ঠেলতে হবে, ওকে আটকে দিতে হবে, রেজিস্ট করতে হবে। সেটা করতে গেলে তুমি কি বলবে? না, এটা একটা কারেন্ট ক্যারিং লুপ হয়ে গেলে সাকসেস। কারেন্ট ক্যারিং লুপ হতে গেলে কি হতে হয়? মানে কারেন্ট ক্যারিং লুপ হলে ম্যাগনেট হয় কি করে আমরা জানি। কারেন্ট ক্যারিং লুপের অ্যাক্সিয়াল পজিশন একটা বার ম্যাগনেটের প্লেসমেন্ট যদি করে দিই, বিহেভিয়ার সেম হয়ে যায়। তো সেই জিনিসটা আমি বললাম। তাহলে সিম্পল আমি বলতে পারি নর্থ পোল এলে, নর্থ পোল বানাতে গেলে এদিকে আরও একটা ওয়ে আছে। সিম্পল ভাবো, তাহলে কারেন্টের ডিরেকশনটা বোঝা গেল।
আমি এই কি বলে অ্যামিটার সেকশনটা রিমুভ করে দিচ্ছি। তুমি এবার ভাবো এই লুপের, এই একই লুপের বলছি এদিকে আসাটা, আমি এটা কি বললাম, ম্যাগনেটের পোলারিটি টার্মে বললাম, ছেড়ে দাও। আমি নর্থ পোলটাকেই আনছি, বাট এখন আমি বলছিলাম ফ্লাক্সের টার্মে। আমরা দুটো ওয়েতে এক্সপ্লেন করবো সব কিছু। একবার বলবো ফ্লাক্সের টার্মে ইন টার্মস অফ ম্যাগনেটিক ফ্লাক্স, আর একবার বলবো ইন টার্মস অফ ফিল্ড লাইন্স, সরি পোলারিটি, ম্যাগনেটিক পোলস। তাহলে ফার্স্টে বলো, এটা যদি তোমার অ্যাক্সিস হয়, বোঝা যাচ্ছে এটা পেছন দিক, এটা সামনে দিক, আগে এটা বলো, মানে ডাইরেকশনটা ভুলে যাও, আর নতুন ওয়েতে আমি ডাইরেকশনটা ডিফাইন করবো আর একটা প্রসেসে। ফার্স্ট থিং যেটা, নর্থ পোল যখন আসছে তখন কি বলবো, আমি বলবো যে এই ম্যাগনেটটা আসছে মানে ফিল্ড লাইনগুলো এরকম আসছে, এগুলো বেরোনো ফিল্ড লাইন, রাইট না? এগুলো বেরিয়ে আছে এরকম ভাবে। এই তো, তুমি এবার বলো যত ক্লোজড হয়ে যাবে, ভালো করে ব্যাপারটা ভাবো, যত এই নর্থ পোলটা ক্লোজড হয়ে যাবে, নর্থ পোলটা যত কাছে চলে আসবে, রিলেটিভ পজিশনটা ঠিক এরকম হয়ে যাবে না? তখন আগের দিন বলেছিলাম মোর নাম্বার অফ ফিল্ড লাইন উইল বি লিঙ্কড উইথ দ্য কয়েল, মোর নাম্বার অফ ফিল্ড লাইন্স উইল বি লিঙ্কড উইথ দ্য কয়েল when the north pole will be more closer to the coil. ফার্স্ট থিং যেটা, এই কয়েল বা লুপ যেটাই বলছো, এর কাছে যখন চলে আসছে ফিল্ড লাইন্স বেড়ে যাচ্ছে, কোন দিকে সেটা ইম্পর্টেন্ট না, ফিল্ড লাইনগুলো এই দিকে ঢুকেছে বেশি করে, এই দিকে ঢুকেছে বেশি নাম্বার অফ ফিল্ড লাইন। আমরা ফ্লাক্সের কনসেপ্ট বলেছি না, পোলারিটি আছে, পজিটিভ নেগেটিভ বোঝায়। তাহলে এখন একটা জিনিস বলো, যেই কারণে আমরা বলতাম না যে কোনো একটা নর্থ পোলকে যদি ঘিরে ফেলো, কোনো একটা নর্থ পোলকে যদি ঘিরে ফেলো, সেখান থেকে কি হয়, সব ফিল্ড লাইনগুলো এরকম ঢোকে এদিক দিয়ে বেরিয়ে যায়। কোনো নর্থ পোল তো এরকম হয় না, এই কারণে নেট ফ্লাক্স জিরো বলতে, ম্যাগনেটিক ফ্লাক্সের ক্ষেত্রে যে কোনো ক্লোজ পোলারিটিকে যখন কোনো নর্থের কোনো ম্যাগনেটিক পোলকে এনক্লোজ করবে কোনো সারফেস দিয়ে, অলওয়েজ ফ্লাক্স জিরো হয়ে যেত। যাই হোক, সেসব প্রপার্টি মনে আছে আশা করি। এখন আমি বলছি যে কোনো একটা ম্যাগনেটের পোল যখন আসছে, তাহলে আমি বলবো এই ডিরেকশনে কিছু এক্সট্রা ফ্লাক্স অ্যাডেড হচ্ছে, ব্যাপারটা ফিল করো। যখন নর্থ পোলটা ওর দিকে অ্যাপ্রোচ করছে, আমি বলবো মোর নাম্বার অফ ফিল্ড লাইন্স এন্টারিং টু দ্য লুপ ইনক্রিজেস, মোর নাম্বার অফ ফিল্ড লাইন্স লিঙ্কড উইথ দ্য কয়েল, আর কোন দিকে, টুয়ার্ডস দিস। এবার আমি বললাম ওর কাছে অপশান কি আছে, যদি ইন টার্মস অফ ফিল্ড লাইন্স বলি, ফ্লাক্স বলি, তাহলে ও যদি উল্টো দিকে ফ্লাক্স প্রডিউস করে দেয়, হয়ে যাবে, এক্সট্রা এফেক্টে ক্যান্সেল আউট করতে পারবে, নালিফাই করতে পারবে। তাহলে ওর টার্গেট হবে উল্টো দিকে ফ্লাক্স প্রডিউস করা। দুটো আমি বললাম না, ম্যাগনেটকে অপোজ করে, সেইটা আমি বললাম। আবার ফিল্ড লাইন্স, এটা আমি বলে, তুমি বলে বেশি নাম্বার অফ ফিল্ড লাইন্স এদিকে আসছে, আমি ওইদিকে প্রডিউস করবো। কে প্রডিউস করবে? এই কয়েলটা। তাহলে এই কয়েলটা কি করে ওইদিকে ফিল্ড লাইন প্রডিউস করতে পারে? কয়েলের কনসেপ্টটা কিরকম বলেছো, এটা হচ্ছে তোমার অ্যাক্সিস। তুমি বলো এর কারেন্টটা যদি আমরা এরকম বলি, এরকম যদি কারেন্ট বলি, তাহলে আমরা বলি না ফিল্ড লাইনগুলো এরকম যায়, এই যে নর্থ পোলের মতো বিহেভ করে, আমরা সবই সেই একই দিক দিয়ে ভাববো, কিন্তু ও উল্টো দিকে ফ্লাক্স প্রডিউস করতে পারে না ফিল্ড লাইন্সগুলো। এর মধ্যে যদি এইরকম কারেন্ট ফ্লো করে, এইরকম কারেন্ট ফ্লো করে, তাহলে ওইদিকে ফিল্ড প্রডিউস করে, মানে ফিল্ড লাইন্সগুলো ওইদিকে প্রডিউস হয়। তাহলে এইদিকে বেড়ে যাচ্ছে ফিল্ড লাইন, তুমি উল্টো দিকে ফিল্ড লাইন বানিয়ে নাও। উল্টো দিকে ফিল্ড লাইন বানাতে গেলে তুমি কি করবে না, এইদিকে ফিল্ড লাইন বানাতে গেলে আমাকে উল্টো দিকে, যদি আমাকে ফিল্ড লাইন বানাতে হয়, এইদিকে, কোন দিকে, এদিকে ফিল্ড লাইন বানাতে হবে। ফিল্ড লাইনগুলো আসছে এদিকে, ফিল্ড লাইনগুলো এদিকে আসছে, আমাকে বানাতে হবে এদিকে। তাহলে কারেন্টটা এরকম করতে হবে। এরকম কারেন্ট মানে কি, এদিক থেকে তাকাও, এদিক থেকে তাকাও, এরকম কারেন্ট মানে অ্যান্টিক্লকওয়াইজ কারেন্ট। ফিল্ড লাইনটা আমি বোঝা গেল ব্যাপারটা, আশা করি বুঝে গেছো। একইভাবে তুমি তোমার মতো করে সাউথ পোল আসা যাওয়া সব কিছু ভেবে নিতে পারো। আচ্ছা, আমি এক্ষুনি বলছিলাম না যে নর্থ পোলের অ্যাপ্রোচিং কেস যেই সেন্সে কারেন্টটা প্রডিউস করে, আমি অলরেডি এক্ষুনি বোঝালাম ব্যাপারটা যে কোন সেন্সে কারেন্ট হলো না, এটা ক্ষেত্রে অ্যান্টিক্লকওয়াইজ কারেন্ট, এই বলেছিলাম এটার মতো। এখন তুমি বললে এই নর্থ পোলের অ্যাপ্রোচিং না বলে আমি বললাম সাউথ পোলের রিসিডিং কেস। কি বললাম? সাউথ পোলের রিসিডিং কেস। কীভাবে বলবে, বুঝবে ব্যাপারটা ভাবো। যদি এটা সাউথ পোল রিসিড করে, মানে ব্যাপারটা এরকম, সাউথ পোলটা অ্যাওয়ে চলে যাচ্ছে, সাউথ পোলটা অ্যাওয়ে চলে যাচ্ছে, আমি ফিল্ড লাইনগুলোকে বোঝাবো কী করে, না কারণ সাউথ পোলের ফিল্ড লাইনগুলো সব ঢোকে। তাহলে আমি বলবো এই লুপের ভেতর দিয়ে, এই লুপের ভিতর দিয়ে এই ফিল্ড লাইনগুলো, সরি, এই লুপের ভেতর দিয়ে এই ফিল্ড লাইনগুলো ওইদিকে গিয়েছিল, কোনটা, এই ম্যাগনেটের জন্য। তুমি বলবে এই ম্যাগনেটটা যদি অ্যাওয়ে মুভ করে, তাহলে আরো কমে যাবে ফিল্ড লাইনগুলো, আরো দূরে সরে গেলে কি হবে,
ফিল্ড লাইনগুলো আরও কম ডেন্স হয়ে যাবে, মানে পাতলা হয়ে যাবে, নাম্বার কাউন্টিং কমে যাবে। তাহলে এর টার্গেট কি? ফিল্ড লাইন্স সেম মেনটেন করা, সেম নাম্বার অফ ফিল্ড লাইন্স মেনটেন করা, তাহলে টার্গেট কি হবে বলো? টার্গেট হবে যে কোন দিকে ফিল্ড লাইন্সগুলো আছে, ভালো করে ব্যাপারটা ভাবো। ফিল্ড লাইন্সগুলো এইরকম আছে, এরকম, মানে আমি বলতে পারি এটা যদি তোমার লুপ হয়, তাহলে এই লুপে ফিল্ড লাইন্সগুলো গেছে এরকম, যেহেতু সাউথ পোল সামনে আছে, ওর ফিল্ড লাইন্সগুলো কোন দিকে, ওখানে ঢুকেছে না গিয়ে, তার মানে ফিল্ড লাইন্স তোমার দিক থেকে এখান থেকে এরকম গেছে। তাহলে এরকম ফিল্ড লাইন্স যখন যাচ্ছে, একটু ভাববে, সাউথ পোলটা অ্যাওয়ে চলে যাচ্ছে, তুমি কি বলছো? ফিল্ড লাইন্স কমে যাচ্ছে, ডিক্রিজ হচ্ছে। ফিল্ড লাইন্স ডিক্রিজটাকে কি করাটাই তোমার টার্গেট হবে, সেম জায়গায় ফিরিয়ে আনা। আমি বলছি না, এনি টাইপ অফ চেঞ্জ, ইনক্রিজ হোক ডিক্রিজ হোক, কোনো টাইপ অফ চেঞ্জ অ্যালাউ করে না লুপ, অলওয়েজ ওটাকে অ্যাটলিস্ট ট্রাই করবে অপোজ করার। তাহলে সেটা সেন্সে আমি বলতে পারি যে যদি সাউথ পোল চলে যায়, মানে এইদিকে যাওয়া ফিল্ড লাইনগুলো কমে যাচ্ছে, এইদিকে ফিল্ড লাইনগুলো যাচ্ছিল সেগুলো কমে যাচ্ছে, তাহলে ওর টেন্ডেন্সি কি হবে, যেটুকু কমে যাচ্ছে ওই দিকে বানিয়ে কিছু কম্পেনসেট করে নাও। তুমি বললে এইদিকে ফিল্ড লাইন কমে যাচ্ছে, কিছু করার নেই, ও চলে যাচ্ছে, তাহলে তুমি কি করবে? তুমি বলছো যে ওইদিকে কিছু অ্যাডেড ফিল্ড লাইন বানিয়ে নাও না নিজে, তাহলে যেটুকু কমছে সেটা কম্পেনসেট করে যাবে। তাহলে ওর টার্গেট হবে ওইদিকে কিছু ফিল্ড লাইন বানিয়ে নেওয়া। আর এদিকে ফিল্ড লাইন বানাতে গেলে এক্ষুনি আমি লজিকটা বললাম, এদিকে ফিল্ড লাইন বানাতে গেলে এই ডিরেকশন কারেন্ট, ওই কারণে বললাম না যে সাউথ পোলের অ্যাওয়ে চলে যাওয়া আর নর্থ পোলের কাছে আসা সেম কারেন্টটা প্রডিউস হবে। দেখো সাউথ পোলে অ্যাওয়ে যাওয়া মানে একে ওই ডিরেকশনে অ্যাওয়ে যাওয়া মানে ফিল্ড লাইন কমছে, কোন ডিরেকশনে ফিল্ড লাইন, এই ডিরেকশনে ফিল্ড লাইন কমে যাচ্ছে। এই ডিরেকশনের ফিল্ড লাইন যদি কম্পেনসেট করতে হয়, মানে একটু বাড়িয়ে নিতে হয়, তাহলে ওকেও এই ডিরেকশনে ফিল্ড লাইন প্রডিউস করতে হবে। আর এই ডিরেকশনে ফিল্ড লাইন যদি প্রডিউস ওকে করতে হয়, তাহলে আমি ক্লিয়ারলি বলতে পারি ওকে এই ডিরেকশনে কারেন্ট প্রডিউস করতে হবে, এই ডিরেকশনে কারেন্ট, যেটা কিনা নর্থ পোলের আসার সময় আমি বলেছিলাম। আর যদি আমি এক্সপ্লেন করতে চাই ইন টার্মস অফ পোলারিটি, পোল মুভমেন্ট, তাহলে সেখানে আমি বলবো এটা যদি তোমার লুপ হয়, যার এইটা অ্যাক্সিসটা এরকম, এখানে তুমি নর্থ পোল আনছো না, সাউথ পোল নিয়ে চলে যাচ্ছ, সাউথ পোল নিয়ে যাওয়ার জন্য তোমার কি টার্গেট হবে বলো? এই কয়েল কি চাইবে? এ চাইবে না যাক, এলেও প্রবলেম গেলেও প্রবলেম। কি চাইছে? যেরকম আছে সেরকম চাইছে, মানে এসে থেমে গেছে এটাতেই খুশি, আবার চলে গেছে সেটাতেই খুশি, আবার যেন ফার্দার না আসে, এসে থেকে গেছে এটা এরকম যেন থাকে। তো যখন সাউথ পোল চলে যাচ্ছে তখন বলছো কি ওটাকে টেনে ফেরানোর চেষ্টা করবে। ওয়ে কি আছে ওর কাছে? সিম্পল লজিক, ও যদি নিচে নর্থ পোল বানিয়ে নিতে পারে, নিজে একটা নর্থ পোলের মতো বিহেভ করতে পারে ওই দিকে, মানে ওই সাইডে, এটা নর্থ হওয়া মানে এদিকে তো সাউথ হবেই, নর্মাল ব্যাপার। তো সাউথ চলে যাচ্ছে বলে যদি নর্থ পোল বানাতে পারে তাহলে টেনে ধরতে পারে। বলছো যে অ্যাওয়ে মুভমেন্টটাকে অ্যালাউ করবে না, মানে এই যে অ্যাওয়ে চলে যাচ্ছে সেটাকে যদি না অ্যালাউ করতে চায় তাহলে সিম্পল ওকে টেনে ফেরাতে হবে। টেনে ফেরাতে গেলে সাউথ পোলকে টানতে গেলে নর্থ পোল প্রডিউস করতে হবে। নর্থ পোল প্রডিউস করার লজিকটা বলেই দিয়েছি এরকমভাবে, অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট। এই যে আশা করি বুঝে গেছো, ক্লিয়ার হয়েছে না? ওকে, তো এটার আমি আর একটা বেস্ট এক্সাম্পল বলতে পারি। যদি কোনো একটা কয়েলের ভেতর দিয়ে, কোনো একটা কন্ডাক্টিং লুপের ভেতর দিয়ে জাস্ট আমি বলছি একটা বার ম্যাগনেট ফল করছে, সিম্পল ভাবে না, একটা বার ম্যাগনেট ফল করছে, ফ্রিলি ফলিং বার ম্যাগনেট। এটা ধরে নাও এটা হচ্ছে অ্যাক্সিস, এটা তোমার সামনের দিকে, ওটা পেছন দিকে থেকে গেছে। এইটাতে কোনো কারেন্টার নেই ইনিশিয়ালি, ম্যাগনেটটা জাস্ট ফ্রিলি ফল করছে। কি অ্যাক্সিলারেশন ফল করবে? জি অ্যাক্সিলারেশন। যে কোনো বডি ফ্রিলি ফল করলে কি হবে না, আমি ধরে নিলাম নর্থ পোলটা নিচের দিকে করে পড়ছে। ভালো করে ব্যাপারটা ভাবো, নর্থ পোলটা নিচের দিকে করে যদি পড়ে তাহলে কি হবে না, এই নর্থ পোলের কাছে আসাটাকে ওর টেন্ডেন্সি হবে অপোজ করা কার, এর। এই যদি ক্লোজ লুপ হয় নিজে একটা কারেন্ট প্রডিউস করে নেবে। এখন কারেন্ট প্রডিউসের টেন্ডেন্সি এমন হবে যাতে করে এইদিকে যেন ও নিজে একটা নর্থ পোল বানাতে পারে, এদিকে যেন সাউথ পোল বানাতে পারে। এদিকে নর্থ পোল বানালে তবে নর্থ পোলের আশাটাকে আটকাতে পারে। এখন নর্থ পোলের এই আশাটা আটকাতে গেলে যদি এদিকে নর্থ পোল বানাতে হয়, তুমি কারেন্টের ডিরেকশনটা কি বলবে? এদিকে নর্থ পোল, এই যে আপ অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট, এই যে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট, সিম্পল লজিক। তাহলে কারেন্টটা এরকম প্রডিউস হবে। ভেবে নাও। আশা করি বুঝে গেছো। নর্থ পোলটা ওর দিকে অ্যাপ্রোচ করছে, নর্থ পোলটাকে ঠেলতে গেলে কি করতে হবে? তোমাকে ওই সাইডে নর্থ পোল বানাতে হবে, ওপরে নর্থ পোল বানাতে হবে, নিচে সাউথ পোল বানাতে হবে, হয়ে যাবে অটোমেটিক্যালি। ওপরে নর্থ পোল বানাতে গেলে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট ক্রিয়েট করতে হবে,
হয়ে গেল। তুমি যদি এবার বলো যে নর্থ পোলটাকে অ্যাপ্রোচ করছে বলে এটা বলছো, তার মানে এই নর্থ পোলের উপর একটা ফোর্স অ্যাক্ট করছে না বাই দিস লুপ। ও যে কারেন্ট প্রডিউস করলো তার জন্য ও নিজে একটা ম্যাগনেটের মতো বিহেভ করতে স্টার্ট করলো, তাতে একটা ফোর্স অ্যাক্ট করলো অন দ্য ফলিং ম্যাগনেট। ফ্রিলি ফলিং ম্যাগনেট অবভিয়াসলি অতটা ফ্রিলি ফল করবে না। তাহলে এখানে একটা কনসেপ্ট আসছে যে এইখানে লুপ যদি কাছাকাছি প্রেজেন্ট থাকে, লুপের ভেতর দিয়ে যখন ফল করছে, তখন অ্যাপ্রোচিং এর সময় অ্যাক্সিলারেশনটা লেস দ্যান জি হয়ে যাবে। লজিকটা বোঝো? তুমি বলেছিলে যদি কেউ না থাকতো তাহলে এটা ফ্রিলি একদম জাস্ট ফ্রিলি ফলিং বডির মতো জি অ্যাক্সিলারেশনে ফল করতো। যখন বললে এখানে একটা কারেন্ট ক্যারিং লুপ প্লেস করে, নট কারেন্ট ক্যারিং, কন্ডাক্টিং লুপ, এই ম্যাগনেটটাকে অপোজ করার জন্য কন্ডাক্টিং লুপ ইনিশিয়েট করে নিজের থেকে ইনিশিয়েটিভ নিয়ে এইদিকে একটা নর্থ পোল ক্রিয়েট করে ওটাকে অপোজ করার চেষ্টা করলো। এনিহাও এই ম্যাগনেটটা তো কিছু না কিছু অপোজিং ফোর্স ফিল করছে, তাহলে যখনই অপোজিং ফোর্স ফিল করছে সেই অপোজিং ফোর্সটা জন্য এর ফলিংটা অতটা ফ্রি হচ্ছে না। অটোমেটিক্যালি অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির জন্য যেটা মানে এর ফলিং অ্যাক্সিলারেশন যেটা হতো এ ইকুয়ালস টু জি, সেটা আর থাকছে না। ক্লিয়ার হলো কি ব্যাপারটা? সেই অ্যাক্সিলারেশনের ভ্যালুটা কমে গিয়ে জি এর থেকে একটু কম হচ্ছে। ক্লিয়ার? যখন আমি বলছি অলরেডি এসব ভুলে যাও, এগুলো তো প্রডিউস হয়েছিল, এগুলো তো আর থাকবে না। আমি জাস্ট বললাম এই ম্যাগনেট ছেড়ে দাও, হয়ে গেছে, এটা কমপ্লিট, বোঝা গেল? তাহলে ফ্রিলি ফলিং কোনো বার ম্যাগনেট এটা দিয়ে কিন্তু অ্যাক্সিলারেশনটা জি এর থেকে একটু কমিয়ে ফেল, মানে জি এর থেকে অটোমেটিক্যালি একটু কমে যাবে। ফ্রিলি ফলিং কোনো বার ম্যাগনেটের ফলিংয়ের অ্যাক্সিলারেশন সেটা লেস দেন জি হবে, এরকম লুপের ভেতর দিয়ে। আচ্ছা, তারপরে বলো যখন পড়ছে বেরিয়ে যাচ্ছে, কে বেরোচ্ছে বলো তো? আমার ওই কনসেপ্ট ওয়াইজ কে বেরোবে? সাউথ পোল চলে গেছে, নর্থ পোল সামনে চলে গেছে। তাহলে এখন এ কি দেখছে? এই কারেন্ট ক্যারিং লুপ, নট কারেন্ট ক্যারিং, আবারও বলছি কারেন্ট ক্যারিং লুপ নয়, এটা কন্ডাক্টিং লুপ। কারেন্ট ক্যারি করতে পারে যদি সিচুয়েশন হয়। এখন তুমি আমাকে বলো যদি সাউথ পোলটা অ্যাওয়ে মুভ করে তাহলে কি সিচুয়েশন হবে, ওর টেন্ডেন্সি কি হবে যখন অলরেডি এটা ঢুকে বেরিয়ে যাচ্ছে? তাহলে ঢোকার সময় কি বলেছিলাম, যখন ওপর থেকে নামছিল তখন বলেছিলাম এ অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির থেকে কম অ্যাক্সিলারেশন ফল করবে, যেহেতু ওপরের দিকে একটা লিফটিং ফোর্স ফিল করছে। এটা বলো। যখন আমি বলছি যে সাউথ পোল অ্যাওয়ে চলে যাচ্ছে, ওর টেন্ডেন্সি কি হবে? এই যে সাউথ পোল অ্যাওয়ে চলে গেলে নর্থ পোল বানিয়ে অ্যাট্রাক্ট করার টেন্ডেন্সি হবে। সাউথ পোলের এই অ্যাওয়ে যাওয়াটাকে ও অ্যালাউ করবে না। যেই অ্যাক্সিলারেশন বলছো সেটা পরে আসছি। সাউথ পোলের এই অ্যাওয়ে মুভমেন্টটাকে ম্যাগনেট অ্যালাউ করবে না, ম্যাগনেট নয় কয়েল। কি করে অ্যালাউ করবে না? না, ও নিজে ম্যাগনেট হয়ে যাবে, ওর এই ক্যাপাসিটি আছে, নিজে কারেন্ট প্রডিউস করে নিজে ম্যাগনেট হয়ে যাবে, নিজে ম্যাগনেট হয়ে গিয়ে এই ম্যাগনেটকে অপোজ করতে পারে। কি করছে তাকে অপোজ করবে না, দূরে চলে যাচ্ছে, সেটা অপোজ করতে গেলে কাছে টানতে হবে। কাছে টানতে গেলে তোমাকে অপোজিট পোল বানিয়ে নিতে হবে। সাউথ পোল অ্যাওয়ে চলে যাচ্ছে তো নর্থ পোল বানাতে হবে। নর্থ পোল নিচ থেকে নর্থ পোল, আরো বেটার হয় ওপর থেকে ভাবো সাউথ পোল, নিচ থেকে নর্থ পোল, ওপর থেকে যদি সাউথ পোল ভাবো তাহলে কি হওয়া উচিত বলো? এটা যদি তোমার অ্যাক্সিস হয়, যদি অ্যাক্সিস হয়, আমি বুঝতে পারছি এটা ফ্রন্ট সেকশন তোমার কাছে আছে, ওটা পেছন সেকশন। তাহলে বলো সাউথ পোল যদি এইদিকে বানাতে হয় তাহলে উপর থেকে দেখলে কি মনে হবে? সাউথ পোল যদি বানাতে হয় এইদিকে, নর্থ পোল নিচের দিকে, নর্থ পোল নিচে, সাউথ পোল এরকম, তাহলে এটা এরকম কারেন্ট হবে কোন দিকে? ক্লিয়ার হয়েছে? বোথ কেসেসে এ আবার একে টেনে, বলছি না কোনো সময় শান্তি নেই, চলে গেলেও দূরে চলে গেলেও টানছে, কাছে চলে গেলেও ঠেলছে। তার মানে কাছে যাওয়াটাও অতটা ফ্রি হচ্ছে, সরি পরে পড়ে যাওয়াটা অতটা ফ্রি হচ্ছে না। এই কেসেও বলবো এ লেস দেন জি, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি থেকে কম অ্যাক্সিলারেশন ফল করবে বোথ কেসে। ওপরে আসার সময় স্লোলি ফল করছিল অ্যাজ কম্পেয়ার টু জি। হ্যাঁ, এটা তুমি ভেবো না এরকম যে হঠাৎ করে ম্যাগনেট স্লোলি এরকম আটকে, এরকম নয়, মানে খুব মাইনিউট এফেক্ট, অতটা বেশি হবে না। হ্যাঁ, অনেকটা স্ট্রং যদি হয়, অনেক বেশি টার্নের হয়, তাহলে একটু এফেক্ট হয়তো বোঝা যেতে পারে, কিন্তু ব্যাপারটা খুব সেন্সিটিভ। যাই হোক, সেখানে আমি বলতে পারি ম্যাগনেটটা ফল করতে গিয়েও অপোজড হবে, আবার বেরিয়ে যাওয়ার পরেও ফল করতে আবার অপোজড হবে, বোথ কেসেস হয়েছে। এই হলো আমার কনসেপ্ট ইএমএফ ইনডিউসড। ক্লিয়ার হয়েছে? ইএমএফ এর ডিরেকশনের ব্যাপারে বললাম। আচ্ছা, ইএমএফ এর ডিরেকশনের ব্যাপারে যখন বললাম তখন আরেকটা জিনিস বলে নিই, যদি মানে যে কেসগুলো আমরা বলেছিলাম সেগুলো একটু রিপিট করে নিচ্ছি, মানে সেগুলো একটু ক্লিয়ার করে নিচ্ছি। ভেবে নাও আমি একটা কন্ডাক্টিং বার নিয়েছিলাম, এই কন্ডাক্টিং বারের মানে একটা ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল নিয়েছিলাম, দিয়ে বলেছিলাম এইখানে একটা কয়েল নিয়েছি,
ভাবো এদিকে আমি একটা কারেন্ট অন করলাম, কি কারেন্ট অন করলাম না এদিকে কারেন্ট পাঠালাম, এদিকে বেরোচ্ছে, ব্যাটারি দেখে বোঝা যাচ্ছে। জাস্ট সুইচটা যখন অন করছি, ব্যাপারটা ভালো করে বুঝতে হবে, জাস্ট অন যখন অন করছি টি ইকুয়াস টু জিরোতে, অন করার সময় টি ইকুয়াস টু জিরোতে অন, অন করার সময় বলছি সুইচ অন। সুইচ অন করার সময় কি বলবো বলো? এইটা আমি বুঝতে পারছি যে যখন কারেন্টটা অন হলো তখন আমি বলবো এইটাতে, ভালো করে ব্যাপারটা ভাবো, আমি এখান থেকে আলাদা করে তোমাকে দেখাবো পুরো ব্যাপারটা। এটা একটা সিঙ্গেল বার, সিঙ্গেল একটা কন্ডাক্টিং মানে কি বলে, অ্যামিটার লাগানো আছে, এতে কোনো কারেন্ট নেই, কারেন্ট ডিটেক্ট হবে। আমি আগের দিন বলেছিলাম যে যখনই কিটা অন করবে, ভালো করে শোনো, কিটা যখনই জাস্ট অন করলে কিটাকে কি হলো না, কারেন্টটা অন হয়ে গেল সার্কিটে, কারেন্ট ছিল না সাডেনলি অন হলো। কারেন্ট অন হওয়া মানে কি বলবো, পোলারিটি বলো না, এখান থেকে ফিল্ড লাইনগুলো উঠলো, সরি কারেন্টটা এরকমভাবে উঠলো, দিয়ে উঠে এরকম নামলো, তাহলে প্রতিটা টার্নে একটু ভেবে নাও তো, এদিকে উঠে ওইদিকে নামছে, এদিকে উঠে ওইদিকে নামছে, বুঝতে পারলে কি ব্যাপারটা? এদিকে উঠছে ওইদিকে গিয়ে নেমে যাচ্ছে, আশা করি ফিল হচ্ছে, এদিকে উঠছে ওইদিকে নামছে। নর্থ পোল ও যে ম্যাগনেটের মতো বিহেভ করছে, আমি যদি ব্যাপারটাকে সেপারেট করে দেখাই বুঝতে সুবিধা হবে, এটা একটা নর্থ পোলের মতো বিহেভ করছে, আশা করি ফিল আসছে ব্যাপারটা কেমন বলছি। এটা কারেন্ট অন করার সঙ্গে, জাস্ট অন করার সঙ্গে সঙ্গে যে কারেন্টটা যেন এইরকমভাবে ঘুরে এরকম পড়ছে, এই যে এরকম মানে নর্থ পোল, তাহলে এদিকে নর্থ পোল এদিকে সাউথ পোল, এটা একটা বার ম্যাগনেটের মতো বিহেভ করতে স্টার্ট করলো। এখন আমাকে বলো এটা যদি নর্থ পোল হয়, এই নর্থ পোলটা ছিল না, সাডেনলি কোত্থেকে এসে বসে গেল, তাই না? এই কয়েল কি ফিল করছে, কিছুই ছিল না, হঠাৎ করে নর্থ পোল এসে অ্যাপেয়ার হলো, কি জন্য না এখানে এই যে সুইচ অন করেছি কিছু ছিল না, যেই কারেন্ট অন করেছে সঙ্গে সঙ্গে ম্যাগনেটিক এফেক্ট, একটা ম্যাগনেট এসে অ্যাপেয়ার হয়ে গেল, সঙ্গে সঙ্গে তুমি বলবে এই নর্থ পোলটাকে আটকানোই এর টেন্ডেন্সি হবে, কারণ ছিল না, হঠাৎ করে অ্যাপেয়ার হলো মানে কি, হঠাৎ করে চলে আসার মতো। তাহলে এই নর্থ পোলকে আটকাতে গেলে তোমাকে কি করতে হবে, নর্থ পোল বানাতে হবে। তোমাকে নর্থ পোল বানাতে গেলে তুমি কি করবে, নর্থ পোল বানাতে গেলে যেদিকে নর্থ পোল বানাতে চাও, এই যে থামটা ওইদিকে নিয়ে যাও, কারেন্টটা এরকম, তাহলে এদিকে নর্থ পোল বানাতে গেলে, এদিকে নর্থ পোল বানাতে গেলে তুমি বলবে কারেন্টটা এরকম, নিচ থেকে উঠে এরকম, দেখো 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 মিলেছে কিনা, এই যে এই লুপে কারেন্টটা এরকম উঠলো, এটা তো কথা এদিকে এরকম ভাবে উঠে এরকম নামলো, নর্থ পোল, নর্থ পোল সাডেনলি ক্রিয়েট হলো, যেহেতু সুইচ অন, টি কস্টিটিউতে জাস্ট সুইচ অন, কারেন্টের ডিরেকশনটা এরকম বললাম। যখন আমি বললাম সুইচ অফ যখন বলছি তখন কি হবে, অন ছিল, আগে ভালো করে বলে দিই ব্যাপারটা, অন ছিল, অন করে রেখে দিলে এর কি আর কোনো প্রবলেম আছে? জাস্ট যেই মুহূর্তে মনে হলো নর্থ পোলটা এলো, সেই মোমেন্টে একটু নিজে প্রডিউস করলো, কোনটা, নর্থ পোলটা। দেখো এর মধ্যে ফিল্ড লাইন প্রচুর ঢুকে গেছে, অলরেডি তো আমরা বলেই দিয়েছি ফিল্ড লাইন দিয়ে, যে এখানে প্রচুর ফিল্ড লাইন ঢুকে গেছে, আর কোনো প্রবলেম নেই, ওটাতে আবার হ্যাবিচুয়েটেড হয়ে গেছে, নর্থ পোলটা চলে এসছে, এর কাছে এসে বসে গেছে, বাস চুপচাপ, মানে এই কারেন্টটা অফ হয়ে গেল, তাহলে এর কারেন্টটা এটা স্পার্ক লাইক, এটা ইমিডিয়েট এফেক্ট, খুব স্মল ইন্টারভাল অফ টাইমের জন্য ইমিডিয়েট হলো, বাস স্টপ, ইমিডিয়েট এই নর্থ পোলটা ক্রিয়েট হলো, সঙ্গে সঙ্গে স্টপ, তাহলে এই যে কারেন্টটা আমি বলছি খুব ইনস্ট্যান্ট এফেক্ট, নর্থ পোলটা এলো, আসার টাইমটুকু যতক্ষণ এই যে নেই হলো এই টাইমটুকু এর ক্ষেত্রে এফেক্ট করলো, মানে এখানে কারেন্ট প্রডিউস হলো, এ ততক্ষণ কারেন্টটা কন্টিনিউ করলো, যেই নর্থ পোল ডিসঅ্যাপিয়ার সঙ্গে সঙ্গে এটা অফ, এর এফেক্টটা ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। তাহলে নর্থ পোল যখন চলে এলো, নর্থ পোলটা যখন বললাম স্টে করলো, কনস্ট্যান্ট হয়ে গেল, কারণ এর কারেন্টটা স্টেডি হয়ে গেল, তাহলে নর্থ পোল যখন স্টেডি হয়ে গেছে মানে কনস্ট্যান্ট হয়ে দাঁড়িয়ে আছে, তখন এর কাছে কোনো ফার্দার কিছু প্রবলেম মনে হচ্ছে না, ওটাতেই ও কমফোর্টেবল, তাহলে সঙ্গে সঙ্গে এর কারেন্টটা প্রডিউস হয়ে, কারেন্টটা একটা জাস্ট ফ্ল্যাশ লাইক প্রডিউস হয়ে গিয়ে স্টপ, এখানে বাল্ব কানে করে কি হতো, সঙ্গে সঙ্গে গ্লো করে স্টপ, আগের দিনেও ব্যাপারটা বলেছিলাম, সঙ্গে সঙ্গে অফ হয়ে যেত। আচ্ছা এবার যদি আমি বলতাম কিটা অনেকক্ষণ অন হয়ে গেছে, এটা তো কোনো কারেন্ট নেই, এই বাল্ব গ্লো করছে না, বা অ্যামিটার কোনো রিড করছে না, ধরে নাও এই অ্যামিটারটা এদিকে কারেন্ট মানে আমি বললাম এদিকে ইন্ডিকেট করেছিল আগের কেসে, ওকে, যখনই তুমি বললে এই কারেন্টটা সুইচটাকে আবার অফ করবে, আবার টি ইকুয়ালস টু জিরো মানে কোনো একটা টাইমে বললাম সুইচটাকে জাস্ট অফ করলে, সুইচটাকে অফ করার সঙ্গে সঙ্গে কী হবে, যেই সুইচটাকে অফ করবে ইমিডিয়েটলি আমি কী বলবো, হঠাৎ করে মনে হবে এখানে নর্থ পোল ছিল, কেউ নিয়ে পালালো,
নর্থ পোল ছিল, কেউ নিয়ে পালালো, পালিয়ে যাচ্ছে, জাস্ট ওই টাইমটুকু যখন অফ হচ্ছে সুইচটা খুললে ওই খোলার সময়টুকু জাস্ট খুলছো যখন, সুইচটা অফ হচ্ছে যখন, তখন মনে হচ্ছে নর্থ পোলটা হঠাৎ করে চলে যাচ্ছে, থাকছে না। নর্থ পোল অ্যাওয়ে মুভমেন্ট আটকাতে গেলে তোমাকে সাউথ পোল বানাতে হবে, সাউথ পোল বানাতে গেলে সব কারেন্টের ডাইরেকশনটা রিভার্স করতে হবে, সব কারেন্টের ডাইরেকশন রিভার্স করতে হবে, কারেন্টের ডিফ্লেকশনটা অপোজিট হয়ে যাবে। আশা করি বুঝে গেছো। আবারও বলছি, এটা কিন্তু সিঙ্গেল রড, জাস্ট দুজনে বিহেভিয়ার বলছি, এই জায়গাটা আমি সেপারেট করে দেখাচ্ছি, বুঝতে যেতে সুবিধা হয়, কারেন্টের ডিরেকশনটা ডিটেক্ট করতে যেতে সুবিধা হয়। এবার নিজের মতো করে অ্যানালাইজ করে না, বুঝে যাবে। হয়েছে। চলো পজ করে লিখে নিতে পারো, ড্র করে নিতে পারো, মুছে দিচ্ছি। আচ্ছা, এবার আমি বলছি লেন্স ল, এই যে লটা এর বেসিকটা কি, মানে কোন ল এর উপর বেস করে এসছে, বা এটা সাডেনলি এরকম টাইপের ল এর কনসেপ্ট কি? না, এটা কিছুই নয়, এটা বেসিক্যালি এনার্জি কনজারভেশন থেকে বলছি। এনার্জি কনজারভেশন থেকে বলছি বলতে কীরকম ব্যাপারটা, না যে কোনো কেসে যখন অপোজড হচ্ছে না, তাহলে কিছু না কিছু এনার্জি লস্ট হচ্ছে, কারণ না কারো এনার্জি ক্ষতি হচ্ছে। ব্যাপারটা ভাবো, তুমি বললে এরকম একটা লুপ আছে, এই লুপের ক্ষেত্রে তুমি বললে একটা নর্থ পোল নিয়ে আসতে চাইছো, তুমি নিয়ে আসছো মেকানিক্যালি, তুমি একটা মেকানিক্যালি নিয়ে আসতে চাইছো, মানে তুমি ওটাকে ধরে নিয়ে আসছো। তাহলে ধরে নিয়ে আসতে কোনো ওয়ার্ক করতে হয় না, আমরা জানি যে গ্র্যাভিটির এগেনস্টে কোনো ওয়ার্ক করতে হয় না, যখন হরাইজেন্টালি মুভ করবো, জাস্ট বলছি মজা করে যে গ্র্যাভিটির জন্য কোনো ওয়ার্ক নেই, তো তাহলে এখানে ওয়ার্ক বলতে কি, এদিকে কেউ যদি ঠালঠালি করে, মানে এদিকে কোনো ফোর্স থাকে যদি, তুমি এক্ষুনি বললে যে যখনই নর্থ পোল তোমার দিকে আসবে, মানে এই লুপের দিকে, এই লুপ সবচেয়ে মানে ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমার মাথায় আসা উচিত, যে এখানে ম্যাগনেট যা করলো যা না হলো এর সাথে তো কোনো এর কানেকশন নেই, তাহলে এর কাছে কারেন্ট প্রডিউস হওয়া তো খুব মিরাকেল একটা টাইপ কনসেপ্ট, তাই না? তুমি যখন বলছো এটাতে কিছু নেই, এর আশেপাশে কোনো মানে এর সাথে কোনো কানেকশন নেই, হ্যাঁ ঠিক আছে বুঝলাম, একটা মানে ম্যাগনেট ওর আশেপাশে একটু মুভ করছে, কিন্তু একটা ইলেকট্রিসিটি প্রডিউস হওয়ার জন্য, একটা ইএমএফ প্রডিউস হওয়ার জন্য কোনো কানেকশন লাগবে তো, কিছু একটা এফেক্ট ডিরেক্টলি লিঙ্ক কিছু লাগবে তো, সেটা কি করে বলবে যে একটা মানে হঠাৎ করে কিছুই নেই, আশেপাশে কেউ একটা হয়তো চলে গেছে, তুমি বললে কারেন্ট প্রডিউস হয়ে গেলো সঙ্গে সঙ্গে? সেটার জন্য আমি বলছি যে যদি আমি বলি নর্থ পোলটা ওর দিকে অ্যাপ্রোচ করছে, তাহলে সিম্পল এইটাকে আমি আগেও বলেছি লজিকটা, যে এ নিজে কারেন্ট প্রডিউস হতে পারে, তোমার এটা হয়তো অ্যাকসেপ্ট করতে একটু প্রবলেম হচ্ছে যে কারেন্ট প্রডিউস হলো কীরকম, তাতে আমি বলছি দেখো কারেন্টটার অরিজিন আমি যদি বলি, মানে এনার্জি কনজারভেশন যদি বলো, একটু ইনডিরেক্টলি আছে ব্যাপারটা, যে এই কারেন্টটা প্রডিউস হওয়া মানে ও কিন্তু অপোজিং ফোর্স ফিল করবে, তুমি যে বললে একে টেন্স টু অপোজ, ট্রাইজ টু অপোজ, টেন্স টু অপোজ, যাই বলো, সেখানে একে অপোজ করা মানে লজিকটা এরকম যে তুমি কিন্তু একে ফোর্স দিচ্ছ, তার মানে যে নিয়ে আসছে এক্সটার্নাল এজেন্ট যে নিয়ে আসছে সেটাকে ফ্রিলি নিয়ে আসতে পারবে না, অবভিয়াসলি অপোজড হবে। তাহলে তুমি যখন মুভ করবে মেকানিক্যালি তোমাকে কিছু একটা ফোর্স দিতে হবে, মেকানিক্যাল ফোর্স দিয়ে এটাকে নিয়ে আসতে হবে। কোনটা? এই বার ম্যাগনেটটাকে এমনি এমনি এর কাছে আনা যাবে না, যখন এর কাছে আনতে চাইবে একে অপোজ করবে, ফ্রিলি আনা যাবে না। তাহলে তোমাকে এটা আনার ক্ষেত্রে কিছু ওয়ার্ক করতে হচ্ছে, সেই ওয়ার্কটা হওয়ার কথা ছিল না। হরাইজন্টাল মুভমেন্টে গ্র্যাভিটি কোনো কনসেপ্ট নেই, তাহলে সিম্পল এটা এমনি আসা উচিত ছিল, এই কয়েল না থাকলে তোমাকে এমনি আনতে কোনো প্রবলেম হতো না। তাহলে যখনই তুমি নর্থ পোলটাকে আনলে, তুমি বললে এই নর্থ পোলটাকে অপোজ করছে, সেটার জন্য তোমাকে বুঝতে হলো যে কিছুটা ওয়ার্ক করতে হলো। গেল কোথায় আমার ওয়ার্ক? এটাই এখানে ইলেকট্রিসিটি হয়ে প্রডিউস হয়েছে। ক্লিয়ার হলো? এনার্জি কনজারভেশন করতে বলছি, লেন্স ল বলছে যে এটাকে এই এমন কারেন্ট প্রডিউস করবে যেটা এটাকে অপোজ করে, সেটাই কনজারভেশন বলছে। কি ওয়েতে? না যে আনছে সে নিশ্চয়ই অপোজড হচ্ছে। তুমি যদি বলো কয়েলটা লুপটা এটাকে অপোজ করে, তাহলে এই অপোজিশনের জন্য যে আনবে সে নিশ্চয়ই কিছু ওয়ার্ক এনার্জি ওয়েস্ট করবে। তাহলে এই অপোজিশন এনার্জি ওয়েস্ট, এই যে কনসেপ্টটা আসার সময়, সেখানে আমি ক্লিয়ারলি বলতে পারি এই মুভমেন্টে যে এনার্জি লস্ট, কার? এক্সটার্নাল এজেন্ট আনতে গিয়ে অপোজড হচ্ছে, এনার্জি খরচ করছে, সেই এনার্জিটা যাচ্ছে কোথায়? সেটাই ইন্টার্ন এখানে ইলেকট্রিসিটি প্রডিউস করছে। মেকানিক্যাল এনার্জি টু ইলেকট্রিক্যাল এনার্জি, এনার্জি কনজারভেশন একটা এক্সাম্পল, মেকানিক্যাল টু ইলেকট্রিক্যাল এক্সাম্পল, ইলেকট্রিক্যাল এনার্জি কনভার্সন। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে এখানে আমি বলতে পারি যে মেকানিক্যাল এনার্জি লস্ট, এটা আমরা পরের পোর্শনে ম্যাথমেটিক্যালি প্রুভ করে দেখাবো। তুমি যতটাই মেকানিক্যাল এনার্জি ওয়েস্ট করবে, তোমার যতটা মেকানিক্যাল এনার্জি ওয়েস্ট হচ্ছে, ততটাই এখানে ইলেকট্রিক্যাল এনার্জি প্রডিউস হবে বা পাওয়ার প্রডিউস হবে। তাহলে বলতে পারি এই মেকানিক্যাল এনার্জিটা এখানে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হবে, ইলেকট্রিক্যাল কারেন্ট যেটা প্রডিউস হয়েছে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়েছে। বুঝে গেছো? লেন্স লটা এনার্জি কনজারভেশন বলছি, লেন্স ল থেকে এনার্জি কনজারভেশন বা এনার্জি কনজারভেশন থেকে লেন্স ল, যেটা বলো। আর এটা বইগুলোতে হয়তো একটু ইয়ে করে লেখা থাকবে, দেখবে যে যদি হয়তো এটাকে হেল্প করতো, এসব কনসেপ্ট বলে লাভ নেই, ভুলভাল।
যদি বলা হয় যে একে হেল্প করতো, হেল্প করলে কি হতো, পারপিচুয়াল মেশিন মোশন লাইক হয়ে যেত। একে টানছে, কারেন্ট বেড়ে যাচ্ছে, মানে কোনোভাবে একে মানে এই কারেন্টটা একে যদি হেল্প করতো, তাহলে যেটাই ওকে প্রডিউস করছে আরও আরও বাড়তো, আরও জোরে টানতো, আরও বেশি বাড়তো, তাহলে ব্যাপারটা তো মানে খুব আনকন্ট্রোলড হয়ে যেত না, সেই নিউক্লিয়ার চেইন রিয়াকশনের মতো। একটা যদি আরেকটাকে এফেক্ট করে তো আনকন্ট্রোলড হয়ে যাবে। এর যদি আসলে এর কারেন্টটা যদি ওকে হেল্প করে, তাহলে কি হতো, এ আরও জোরে টানতো। এলে যদি এর কারেন্টটা ইনক্রিজ করতো, একে আরও টানতো, তখন আমি কি বলতাম, এ আরও জোরে আসতো, তখন এর কারেন্টটা ইন্টার্ন ইনক্রিজ করতো। সেটা ইম্পসিবল, এনার্জি কনজারভেশন ভায়োলেট করবে। তো সেখান থেকে বলা হয় লেন্স ল থেকে এনার্জি কনজারভেশন, বা এনার্জি কনজারভেশন থেকে লেন্স ল। এটা বোঝা গেল। আচ্ছা, এবার আমরা কয়েকটা নিউমেরিক্যাল, মানে নিউমেরিক্যাল না, খুব কনভেনশনাল কয়েকটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা এড করবো। অনেকক্ষণ হয়ে গেল, চলো লেন্দি হয়ে যাচ্ছে ভিডিও, তো টাইম চলে যাচ্ছে। একই জিনিস বারবার বলছি, সবার কমপ্লেন, সবার নয়, কারো। ওকে, তো ব্যাপারটা যেটা বললাম, ডাইরেকশন অফ ইনডিউসড ইএমএফ, এটা আমরা এখন ইউজ করছি। তো ওভারঅল লেন্স ল, ফ্যারাডেজ ল, আমরা লেন্স ল এক্সট্রা কিছু শিখিনি, শুধু ডাইরেকশন অফ কারেন্টটা শিখেছি, যেটা বলছে যে ইনডিউসড ইএমএফ ইকুয়ালস টু মাইনাস অফ ডি ফাই ডিটি। আলটিমেট সব ফরম্যাট নিয়ে দুটো ফ্যারাডেজ ল, তারপরে লেন্স ল মিলিয়ে এটা সব কিছু দাঁড়িয়েছে। তো এখন কথাটা হচ্ছে, আমি একটা ভ্যারিয়েশন তোমাকে দেখাচ্ছি। ভ্যারিয়েশনটা কীরকম বলছি, ম্যাগনেটিক ফ্লাক্স। আচ্ছা, ম্যাগনেটিক ফ্লাক্স কীরকম, সাপোজ একটা কারেন্ট ক্যারিং লুপ, ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে, একটা ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জ বলছি, ফ্লাক্সের চেঞ্জ টাইমের রেসপেক্টে কীরকম বলছি, ইনক্রিজ করলো দেন ডিক্রিজ করলো, কনস্ট্যান্টলি জিরো হয়ে গেল। একটা সার্টেন টাইমে বলছি ফাই নট হয়েছিল, টি ক্যাপিটাল টিতে, 2T-তে এটা হয়ে গেছে। বলছে ফাইন্ড দ্য ভ্যারিয়েশন অফ ইনডিউসড ইএমএফ। একই ওয়েতে টাইমের রেসপেক্টে আমি যদি ইনডিউসড ইএমএফ মেজার করতাম, বলো ইনডিউসড ইএমএফ যদি আমি প্লট করতে চাই টাইমের রেসপেক্টে, তাহলে ফার্স্ট থিং যেটা, যদি এটা পজিটিভ হয় এটা নেগেটিভ হবে, এটা নেগেটিভ হলে এটা পজিটিভ হবে। এখন আমাকে বলো ডি ফাই ডিটি পজিটিভ, কথাটা মানে কি, ফ্লাক্স ইনক্রিজিং। আর ডি ফাই ডিটি মানে কি, এটা আমরা জানি স্লোপ অফ ফাই ভার্সাস টি গ্রাফ, আশা করি বুঝতে পারছো। এখন দেখো, আমরা ক্লিয়ারলি বলতে পারি যে এই পোর্শন থেকে এই পোর্শন পর্যন্ত, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত, এই টাইম ইন্টারভালে দেখো ফ্লাক্সটা ইউনিফর্মলি ইনক্রিজিং, অর স্লোপ ভার্সেস ফ্লাক্স ভার্সেস স্লোপ অফ ফাই ভার্সেস টি গ্রাফ ইজ এ স্ট্রেট লাইন হ্যাভিং কনস্ট্যান্ট স্লোপ। তাহলে আমি বলতে পারি যে এই স্লোপটা যা হবে কনস্ট্যান্ট মানে সেম ভ্যালু, কনস্ট্যান্ট বলতে বাড়ে এরকম নয়, কনস্ট্যান্ট বলতে সেম থাকে। তো মানে এটা সবারই প্রবলেম হয়, কেন বলছি, তো স্লোপ অফ ফাই ভার্সেস টি গ্রাফ বলছি, এটার জন্য যদি আমি ডিসকাস করি, তাহলে এই টাইমে কোনটা, এই টাইমে ফ্লাক্স পজিটিভ কি নেগেটিভ, নট ফ্লাক্স পজিটিভ, ফ্লাক্সের রেট অফ চেঞ্জ পজিটিভ, তাহলে এটা মানে ইএমএফ নেগেটিভ হবে। ফার্স্ট পোর্শনে আমি বলছি ডি ফাই ডিটি পজিটিভ স্লোপ, ডি ফাই ডিটি পজিটিভ মানে ইএমএফ, যেহেতু আমি রিলেশন বলছে যে ইএমএফ ইকুয়ালস টু নেগেটিভ হবে, বাট ইএমএফ নেগেটিভ কনস্ট্যান্ট থাকবে, কারণ এটা কনস্ট্যান্ট বলে দিয়েছো, কনস্ট্যান্ট পজিটিভ কনস্ট্যান্ট বলছো এই টাইমে। তাহলে আমি বলতে পারি এই টাইমটুকু যা হবে কনস্ট্যান্ট নেগেটিভ হবে, কথাটা এক্ষুনি বললাম না, কেন বলছি, এই যে কনস্ট্যান্ট নেগেটিভ, এটা অনেকের প্রবলেম হয়, মানে তাও বলে দিলে ঠিক আছে, কিন্তু ফার্স্ট টাইম যে করবে সে কনস্ট্যান্ট নেগেটিভ বলতে তার ফার্স্টে হয়তো এরকম মাথায় আসবে, এটা কখনোই নয়, একদমই নয়, বুঝতে পারছো আশা করি কেন বলছি, কারণ থ্রু আউট দ্য, এটা বেসিক্যালি স্লোপ প্লট করছি, এর যে স্লোপ সবসময় একই আছে, ক্লিয়ার। তাহলে যে ভ্যালু হলো তুমি মেজার করবে কি করে, এই ডি ফাই নট এটার স্লোপ বার করবে কি করে, এটা যে কনস্ট্যান্ট বলছো এটা স্লোপ, তো এই স্লোপটাই তো এখানে প্লট করেছো, তাহলে স্লোপ কত বলো, স্লোপটা কত পাবো না, এখান থেকে এটা টাইম দিয়ে ডিভাইড করে দাও, পুরো ডেল ফাই কত বলছে, এটা ইউনিফর্ম রেটে ইনক্রিজিং, তাহলে ডেল ফাই বাই ডেল টি চাইলেও ইউজ করতে পারো, ডেল ফাই কত ফাই নট আর 0 ছিল আর টাইমটা বলছো টি, তাহলে এটা ম্যাগনিটিউড কত বলবো, এটা হচ্ছে ইএমএফ ইকুয়ালস টু এটা, আর যদি তুমি ইএমএফ বলো তাহলে এটাই লিখতে পারো, কত মাইনাস অফ ফাই নট বাই ক্যাপিটাল টি। সেম জিনিসটাই আবার বলবো একইভাবে কনস্ট্যান্ট রেটে ডিক্রিজ করতে করতে 0 হয়ে গেছে, তার মানে ডিক্রিজিং, এই কেসে আমি বলবো
ডি ফাই ডিটি ইজ নেগেটিভ, ডি ফাই ডিটি নেগেটিভ মিনস কি না ইএমএফ পজিটিভ। দেখো মাইনাস সাইন আগে একটা নিতে হবে না, ডি ফাই ডিটি নেগেটিভ মানে ইএমএফ পজিটিভ, ইএমএফ পজিটিভ মিনস এইখানে কনস্ট্যান্ট, আবারও বলবো স্লোপ কনস্ট্যান্ট মানে পজিটিভ, একই ভ্যালুতে কনস্ট্যান্ট থাকবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সেকেন্ড 2t টাইম আসছে না। এই যে এটার আবার বলবো ই নট। আশা করি বুঝে গেছো, ক্লিয়ার? এটা ইএমএফ ভার্সেস সরি ফ্লাক্স ভার্সেস টাইম ছিল, তার সঙ্গে করসপন্ডিংলি আমি ডিরাইভ করলাম, ডিফাইন করলাম, এখান থেকে প্লট করলাম যে ইএমএফ ভার্সেস টাইমের গ্রাফ কেমন হতো। এরকম একটা এক্সাম্পল আবার দিচ্ছি, এটা প্লট করে নাও। নেক্সট একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো ধরে নাও সাপোজ এরকম একটা এক্সাম্পল দিচ্ছি যেখানে পারপেন্ডিকুলার টু দ্য পেজ মানে বোর্ড, পারপেন্ডিকুলার টু দ্য বোর্ড ইনওয়ার্ড একটা ম্যাগনেটিক ফিল্ড ইউনিফর্মলি অ্যাক্ট করছে, ইউনিফর্ম একটা ম্যাগনেটিক ফিল্ড ইনটু দ্য বোর্ড অ্যাক্ট করছে। কতটা রিজিয়ন আমি বললাম, রিজিয়নটা এদিকে একটু এক্সটেন্ড করো, এটা বাউন্ডারি, এই পর্যন্ত ম্যাগনেটিক ফিল্ডটা আছে, এইখানে এই পর্যন্ত আচ্ছা, বাস এটাই বাউন্ডারি, এর বাইরে আর ফিল্ড নেই। এখন আমি একটা লুপ, রেক্টেঙ্গুলার লুপ আচ্ছা রেক্টেঙ্গুলার লুপটা আমি কিরকম বলছি, এ বি ডাইমেনশনের একটা রেক্টেঙ্গুলার লুপ নিয়েছি। ফার্স্ট টাইম আমি যেটা করব সেটা হচ্ছে ফ্লাক্সের ভ্যারিয়েশন বলো, লুপটা এখানে ঢোকে নি, আমি শুরু করব এই এজটার পজিশন ওয়াইজ, এই পি পয়েন্টের পজিশন ওয়াইজ আমি বললাম এটাকে কনস্ট্যান্টলি ভি স্পিডে মুভ করে নিয়ে যাচ্ছি, আমরা ম্যাগনিটিউডের ব্যাপারে বলবো না, মোশনাল ইএমএফ হলে পরে পোর্শন ডিসকাস করব, আপাতত এটা বলো। তাও আমি বলতে পারি, অবশ্য বলতে পারি না কেন, বলতে পারি। চলো এটা আমি বলি, ফ্লাক্সের যদি ভ্যারিয়েশন বলি, ফার্স্টে ফ্লাক্সের ভ্যারিয়েশনটা কি বলবে বলো, ও যখন এই পয়েন্টে পি পয়েন্টের পজিশন, আমি কি বলছি এটা হচ্ছে এক্স, এদিকে এক্স বলছি আর এদিকে বলছি ফাই। তাহলে আগে ক্লিয়ার করো যে তোমার এক্সটা কি, না এক্স ইজ দ্য পজিশন অফ পি, পি পয়েন্টের পজিশন নিয়ে ডিসকাস করছি। পি পয়েন্টে যখন অরিজিনে আছে এই পয়েন্টে, এই লাইনে, তাহলে জিরো, ফ্লাক্স নেই। যখন এইটা ঢুকতে স্টার্ট করলো, ভালো করে শোনো ব্যাপারটা, যদি আমি কোনো একটা সিচুয়েশন বলি যেখানে এরকমভাবে আমি ইমাজিনারি বলছি যে এটা একটা সার্টেন ডিস্টেন্স ঢুকে গেছে, কতটা, এতটা রিজিয়ন, কতটা, আর ডেল এক্স অ্যামাউন্টে ঢুকে গেছে, ক্লিয়ার? তাহলে ডেল এক্স অ্যামাউন্টে ঢুকলে ওটা কতটা ফ্লাক্স হয়েছে আমাকে বলতে পারো, ফ্লাক্স কতটা হয়েছে না? ওই ডেল এক্স এর জন্য যদি ফ্লাক্স বলি, এখানে যে কটা ফ্লাক্স অ্যাডেড হয়েছে, লুপটা যখন এরকম মুভ করে গেছে, পরের সিচুয়েশনে এই লুপটা যখন এরকম চলে গেছে, যখন পি পয়েন্টে এখানে বলছো, তখন আমি বলবো একটু এক্সট্রা ডেল এক্স থিকনেস ইনসাইডে ঢুকে গেছে। তাহলে ডেল এক্স থিকনেস ঢোকা মানে ওইটুকুতে কত এক্সট্রা ফ্লাক্স আছে বলো, ওইটুকু রিজিয়নে। তাহলে আমি বলতে পারি এই ডেল এ যে এরিয়া ইন্টু বি করলে ডেল ফাই পেয়ে যাবে না, কতটা এক্সট্রা ফ্লাক্স বললে, এই যে অ্যাডেড ফ্লাক্স ফাই ইকুয়ালস টু বি ইন্টু এ। তাহলে আমি বলবো ম্যাগনেটিক ফিল্ড তো ইউনিফর্মলি বি অ্যাক্ট করছে, তাহলে এই যে ডেল ফাই বলবো কত, এটা ডেল ফাই কত বলো তো, না ডেল ফাই ইকুয়ালস টু আমি বলছি এটা কিন্তু কনস্ট্যান্ট স্পিড, এটা কনস্ট্যান্ট স্পিডে মুভ করছে, ডেল ফাই ইকুয়ালস টু কত বলবো না বি, ম্যাগনেটিক ফিল্ড ইউনিফর্মলি অ্যাক্ট করছে, ডেল এ এই এরিয়াটা কত বলতে পারো, এক্সট্রা এরিয়া যেটা, এইদিকে ডাইমেনশন দেখে নাও, এটা বি লেন্থের, আর উইথটা কত ডেল এক্স, আশা করি বুঝতে পারছো ডেল এ এর ভ্যালুটা, ডেল এ ইকুয়ালস টু কত বললাম বি ডেল এক্স, এবার বুঝতে পারছো আশা করি, ক্লিয়ার না? বি ডেল এক্স, এই যে বি উইথ আর সরি ডেল এক্স উইথ আর বি হাইট, এটাই কত হবে লেন্থ ইন্টু ব্রেথ, এটা আমি বললাম বি আর এদিকে বলছি ডেল এক্স, হয়ে গেল। তাহলে আমি বলতে পারি যে ফার্স্টে বলো যখন এটা এখানে আছে, পি পয়েন্টে যখন এখানে টাচ করেছে, তখন লুপটা ঢোকেনি ম্যাগনেটিক ফিল্ডে, যেই ঢুকবে তাহলে এই লুপের ভেতর দিয়ে ফ্লাক্স ঢুকবে, এই যে কিছুটা ফ্লাক্স ঢুকেছে এর ভেতর দিয়ে, যখন আরও ঢুকবে আরও বাড়বে। তুমি এবার বলো যখন লুপটা এখানে চলে গেছে, কোথায়, পি পয়েন্টটা এখানে, পি পয়েন্টটা কোথায়, যখন লোকেশন অ্যাট এ, ব্যাপারটা ভালো করে বোঝো, পি পয়েন্টটা যখন লোকেশন অ্যাট এ তে বলছি, তাহলে এই পয়েন্টটা যদি এই এন্ড থেকে এ ডিস্টেন্সে চলে যায়, এ ডিস্টেন্স দূরে চলে যায়, তাহলে তখন নিশ্চয়ই আমি বলবো এই দিকের কিউ এন্ডটা তখন এখান টাচ করে গেছে, মানে পুরো লুপটাই, পুরো রেক্টেঙ্গুলার লুপটা ম্যাগনেটিক ফিল্ডে ঢুকে গেছে, কমপ্লিটলি ম্যাগনেটিক ফিল্ডে ঢুকে গেছে।
তাহলে এই সময় আমি বলতে পারি যে যখন পরপর ঢুকছে বেশি রিজিয়ান, এটা যত কভার আপ হচ্ছে তত বলবে বেশি রিজিয়ান আরও ম্যাগনেটিক ফিল্ডে ঢুকে যাচ্ছে। বেশি রিজিয়ান ম্যাগনেটিক ফিল্ডে ঢোকা মানে বেশি নাম্বার অফ ফিল্ড লাইন বেড়ে যাচ্ছে ওর ভেতর দিয়ে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স বেড়ে যাচ্ছে। কীরকমভাবে বাড়ছে? এখন আমাকে বলো এই যে ফ্লাক্স ইনক্রিজের রেটটা কেমন, ফ্লাক্স ইনক্রিজের রেটটা কেমন বলো? তুমি টাইমের রেসপেক্টেও বলতে পারো, টাইমের রেসপেক্টে আমি পজিশন বলছি, এক্স এর রেসপেক্টে বলো, টাইমের রেসপেক্টে বলো, যাই বলতে পারো। তাহলে ফ্লাক্স ইনক্রিজের রেটটা কেমন? আমি ডিফাই ডিটি বলি, ডেল ফাই ডেল টি, টাইমের রেসপেক্টে কেমন ইনক্রিজ হচ্ছে বলো তো? না বি কনস্ট্যান্ট কোয়ান্টিটি, এই স্মল বি এদিকে থিকনেস কনস্ট্যান্ট, এই ডেল এক্সটা ইনক্রিজিং, তাহলে ডেল এক্স ডেল টি বলতে পারো। আর ডেল এক্স ডেল টিটাই কী বলতে পারো বলো? এদিকে মুভমেন্টের রেট কতটা এগোচ্ছে কি টাইম, এটাকে স্পিড বলেছে না। এক্স মুভমেন্ট করসপন্ডিং টি, ডেল এক্স মুভমেন্ট ডেল টি টাইম, এটা কী বলবে? বি বি ভি। আশা করি বুঝতে পারছো, এটা হচ্ছে ইনক্রিজের রেট। এটা সবসময় কনস্ট্যান্ট না, এই যে এটা তো কনস্ট্যান্ট, তাহলে পুরোটাই তো কনস্ট্যান্ট। ইনক্রিজিং রেট অফ ফ্লাক্স কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্টলি ইনক্রিজ করে গেল এই পর্যন্ত। এবার তুমি বলছো এইটা যখন এইরকমভাবে আছে, এরকম জায়গায় আছে, তখন কি আর ফ্লাক্স চেঞ্জ হচ্ছে না। এটা যখন যতক্ষণ পর্যন্ত এই যাচ্ছে 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 দেখো ওর ভেতর দিয়ে যে কটা ফ্লাক্স ঢোকার কথা ইউনিফর্মলি তো সে কটাই ঢুকেছে। আমি যদি বলি যে এরিয়া 10 সেন্টিমিটার স্কোয়ার, 10 সেন্টিমিটার স্কোয়ার যদি আমি বলি 100 নাম্বার অফ ফ্লাক্স আছে, ও যেখানেই যাক ভেতরে যদি ওয়েল ইনসাইডেড দ্য ম্যাগনেটিক ফিল্ড যদি হয় বাউন্ডেড হয়ে থাকে অল সাইড থেকে, মানে পুরোটাই যদি ম্যাগনেটিক ফিল্ডের ভেতরে থাকে, তাহলে সবসময় একই নাম্বার অফ ফিল্ড লাইন আছে ওর ভেতর দিয়ে, ওই 100ই আছে। তাহলে ক্লিয়ারলি আমি বলতে পারি যাচ্ছে 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 যতক্ষণ পর্যন্ত এইরকম না সিচুয়েশন অ্যারাইজ করছে কি না একদম পি পয়েন্ট এখানে টাচ করে গেছে, তাহলে পি পয়েন্টের লোকেশন আমি কি করে দিলাম না একদম এই পয়েন্টে, ততক্ষণ পর্যন্ত কি ফ্লাক্সটা একবার যে বেড়ে ম্যাক্সিমাম হয়ে গেছিল সেটাই আমার মেনটেন হলো। ফ্লাক্সটা একবার বেড়ে গিয়ে যে হাইয়েস্ট হয়ে গেছিল সেই পয়েন্টেই বিলং করলো। এবার ডিক্রিজ করার পালা, কেন? কারণ এর পরে সিচুয়েশন বলবো এইখানে কিছুটা কমবে আর এইখানে কিছুটা বেরিয়ে যাবে। যখনই বেরোবে বলবে তাহলে এটা আউট অফ দ্য ফিল্ড বেরিয়ে যাচ্ছে কিছুটা সেকশন, যখনই আউট অফ দ্য ফিল্ড বেরোচ্ছে তখন কিছুটা সেকশনের রিমেন থাকছে, বাকিটুকু কমে যাচ্ছে। এখন আর কটা ফিল্ড লাইন থাকছে, এই যে কম রিজিয়ন ম্যাগনেটিক ফিল্ড আছে না, তাহলে একইভাবে তুমি যখন বাড়ছিলে বলছি এখন কমতে শুরু করবে, তুমি বলবে এরকমভাবে কমে কমে এরকম হয়ে যাবে। এটা পজিশন রেসপেক্টে বলতে পারো, টাইমের রেসপেক্টে বলতে পারো। টাইম পজিশন ওয়াইজ সেরকম চেঞ্জ হচ্ছে, তুমি এই যে এক্স পজিশনটা বলছো সেটা তো টাইমের সঙ্গে সঙ্গে এরকমভাবে বাড়ছে, এক্স বলো বা টাইম বলো ব্যাপারটা সেম। তাহলে এটা হলো ফাই ভার্সাস টি এর গ্রাফ, এটা বললাম ফাই ভার্সাস টাইমের গ্রাফ। এখন কথাটা হচ্ছে যদি আমি এটাই তোমার ফাই ভার্সাস টাইমের গ্রাফ বলি, এটার করেসপন্ডিং ইএমএফ এর গ্রাফ বলো, তুমি ডেল ফাই ডেল টি কি বলেছো? ইএমএফ বলেছো না, মাইনাস সাইন বলো তো। ইএমএফ ইকুয়ালস টু বলেছি মাইনাস ডেল ফাই ডেল টি, এটা তো ইউনিফর্ম রেটে চেঞ্জ হচ্ছে তো কনস্ট্যান্ট, কোনো ব্যাপার নেই। এদিকে আমি প্লট করছি টাইম ভার্সাস, সরি আরো একটু এক্সটেন্ডেড, টাইম ভার্সাস কি বলছি ইএমএফ। আগে বলো এই জায়গাটায় ডি ফাই ডিটি কথাটা মানে কি না, স্লোপ অফ ফাই ভার্সাস টি গ্রাফ, স্লোপ অফ ফাই ভার্সাস টি গ্রাফ। আগে বলো স্লোপ কোথায় আছে, চেঞ্জিং কোন সময়, ফ্লাক্সটা এইখান থেকে এই পর্যন্ত চেঞ্জিং নয়, এই টাইমটুকু চেঞ্জিং এখান থেকে এইটা, আর এইখান থেকে স্টার্ট করে এইটা একটা এ লেন্থ। কেন বললাম এ বুঝতে পারলে? কারণ ফ্লাক্স জিরো হতে কত টাইম লাগবে না, ফ্লাক্স জিরো হতে ততক্ষণ টাইম লাগবে শুরু থেকে, মানে এখান থেকে এইটুকু টাইম, এখান থেকে ডিক্রিজটা স্টার্ট হয়েছিল কখন না যখন এই পিএসটা এখানে টাচ করেছিল, যত মুভ করে যাচ্ছে যখন কিউএসটা মানে নেক্সট সিচুয়েশন এরকম হবে যখন এরকম লাইক হয়ে যাবে না, কারণ কিউএসটা জাস্ট ধরে আছে এখানে টাচ করেছে তখন ফুল বাইরে বেরিয়ে গেল, তাহলে বলতে পারি কিউএসটা যখন এই পয়েন্টে টাচ করেছে তখন জিরো, তাহলে এখান থেকে এইটার আবারও লেন্থ এ, মানে আমি বলবো এই এন্ড থেকে যদি পি পয়েন্টে এক্স ডিস্টেন্স নয় এ ডিস্টেন্স এগিয়ে যায়, এ ডিস্টেন্স বেরিয়ে যায় তাহলে বাইরে বেরিয়ে গেল, তখন আমি বলবো আবার ফ্লাক্স কমপ্লিটলি জিরো হয়ে গেল। ক্লিয়ার? তো সেখান থেকে আমি যদি প্লটিং বলি তাহলে ডেল ফাই ডেল টি এই সময় পজিটিভ, আগে একটা নেগেটিভ সাইন আছে, ডেল ফাই ডেল টি পজিটিভ, ডি ফাই ডিটি পজিটিভ, কনস্ট্যান্ট পজিটিভ, আর একটা নেগেটিভ, এটা পজিটিভ নেগেটিভ মিলে নেগেটিভ, কতক্ষণ পর্যন্ত এই টাইমটুকু। কতটা ইএমএফ হবে, ইএমএফ এর ভ্যালু আমি বলে দিয়েছি, এই যে এটাই তো ইএমএফ বলছো, বি বি ভি। এটা আরো ডিটেল ডিসকাস হবে পরে, বুঝবে। এই এতক্ষণ পর্যন্ত কোনো ফ্লাক্সের চেঞ্জ নেই, নো চেঞ্জ অফ ফ্লাক্স, নো চেঞ্জ অফ ফ্লাক্স, নো চেঞ্জ অফ ফ্লাক্স। ফ্লাক্সের না চেঞ্জ থাকলে কি হয়, ফ্লাক্সের ভ্যালু প্রচুর। এই চ্যাপ্টারে এটা হচ্ছে থিম যে ফ্লাক্স প্রচুর থাকতে পারে কিন্তু না চেঞ্জ হলে কোনো ব্যাপার নয়, ফ্লাক্সের রেট অফ চেঞ্জটা দিয়ে ডিটেক্টেড হয় ইএমএফটা।
মানে ইএমএফ তখনই ভ্যালু ক্রিয়েট হয়, ইএমএফ তখনই প্রডিউস হয় যখন ফ্লাক্সের রেট অফ চেঞ্জ চলতে থাকে, ফ্লাক্স যখন চেঞ্জিং নেচারে, তখন আমি বলছি ফ্লাক্সটা কনস্ট্যান্ট হয়ে গেছে, তো কনস্ট্যান্ট নয়, জিরো, ইএমএফ কিন্তু সেই সময় জিরো, ইএমএফ এর জিরো অ্যাক্সিস জিরো লাইন এটা, তাহলে আমি বলতে পারি এটা মাইনাস বি ভি ভি, আর এইখানে চলে যাওয়ার পরে আবার বললো ফ্লাক্স চেঞ্জ হতে স্টার্ট করলো, বাট এই টাইমে ফ্লাক্সটা ডিক্রিজিং মিনস ফ্লাক্স ভার্সেস টাইমের গ্রাফ নেগেটিভ স্লোপ মিনস ইএমএফ পজিটিভ হয়ে যাবে, যেহেতু আগে একটা নেগেটিভ সাইন আছে, পজিটিভ কনস্ট্যান্ট কতক্ষণ পর্যন্ত, ততক্ষণ আবার এটা কতটা ভ্যালু না, এখানে আবার পজিটিভ ভ্যালু বলবো প্লাস বি বি ভি। এটা খুব কনভেনশনাল কমন টাইপের, জেনারেলি এটা বলে না, এটাই এই গ্রাফটা দিয়ে এটা প্লট করতে বলে, কিন্তু মাথায় রাখতে হবে এটা ইনক্রিজিং, যখন ইনক্রিজিং তখন কনস্ট্যান্টলি ইনক্রিজিং মানে আগে একটা নেগেটিভ সাইন আছে, মানে এটা পজিটিভ এলেও আগে একটা নেগেটিভের জন্য নেগেটিভ হয়ে যাবে, কিন্তু কনস্ট্যান্ট নেগেটিভ, এটা ইনক্রিজিং মানে কনস্ট্যান্ট রেটে, এটা রেট দেখে আমি এটা প্লট করছি। আশা করি বুঝে গেছো, এই পর্যন্ত এটা থাক, পরের পার্টে বাকিটুকু মানে নেক্সট পোর্শনগুলো ডিসকাস, অনেকটা না খুব বড় ছোট না, তাও এখনও বাকি আছে খানিকটা।